তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের লেকচার 9। তো আজকে আমরা লেকচার 9-এ শিখবো 3-এর সি এন্ড ডি। কালকে 3-এর সি ধরছিলাম, বাট চ্যাপ্টারটা শেষ হয় নাই, বাট আজকে শেষ হয়ে যাবে এবং 3-এর ডি শেষ করব, পরে 3-এর ইও শুরু করতে পারি, বিকজ ডিটা একটু ছোট চ্যাপ্টার। 3-এর সি প্লাস 3-এর ডি প্লাস 3-এর ইও ধরবো, বিকজ 3-এর ই একটু ছোট চ্যাপ্টার, তো একসাথে আর কি 3-এর পুরোটা শেষ করবো আর কি, জাস্ট থিওরি গুলি দিয়ে রাখবো, চ্যাপ্টার শুরু করবো পরেই। তো এটা আমাদের 3-এর সি এর ফার্স্ট ম্যাথ। দেখো, ফার্স্ট ম্যাথ কি বলছে দেখো, দেখাও যে সি একটা বিন্দু এবং ডি একটা বিন্দু, এই দুইটি এ এবং বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত। এ বি রেখার কোন পার্শ্বে মূল বিন্দু অবস্থিত? আচ্ছা, এটা দুইটা পার্টের ম্যাথ। তো আগে আমরা ফার্স্ট পার্ট করি। তার আগে আমরা একটা চিত্র আঁকি। চিত্র মানে স্থানাঙ্ক ব্যবস্থা। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো দেখো সি বিন্দুটা কোথায়? -5, অর্থাৎ এই পাশে -5, 13। সি না, -5, 13। এবং ডি অবশ্যই এই পাশে হবে, একটু উঁচাই হবে, এক্সাক্ট হবে না, বিকজ গ্রাফ পেপার লাগবে এক্সাক্ট করতে গেলে, তোমাদের দরকারও নাই এক্সাক্ট আঁকার, একটা আনুমানিক আঁকলেই হবে। বাট উল্টা পাল্টা আঁকলে হবে না। আবার এক্স ও ওয়াই যেহেতু সম্বোধন করে দিছো, তোমরা যদি মনে করো যে 11, 12 সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট, কিবা হবে না, কোয়াড্রেন্ট ঠিক রাখতে হবে। আর একটা কমন সেন্স রাখতে হবে। দেখো এইটা হচ্ছে, আচ্ছা আমারই তো কমন সেন্স নেই, আমি তো একটু উল্টা পাল্টাই কে ফেলছি। দেখো আমি কি 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 কথা বললাম। দেখো এইটা হচ্ছে 13, তো আমি ওইটা 12 এটার উপরে যাইতে পারবো না, এটা নিচেই রাখতে হবে। কমন সেন্স আর কি, কমন সেন্স। ওইটা অবশ্য ম্যাটারই করে না, উপরে রাখলেও যে খুব ভুল হবে তাও না, বাট একটু কমন সেন্স আর কি রাখতেই হবে। এটা অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে এ, 2, -3, এবং বি অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে, দুইটাই ফার্স্ট। বি এইখানে 1, 2। আগে ফার্স্ট পার্ট করি ম্যাথে। বিন্দুদ্বয় সংযোগ রেখার বিপরীত পাশে অবস্থিত, অর্থাৎ আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারতেছি অলরেডি সি এবং ডি সংযোগ রেখা যেহেতু বলছে, অর্থাৎ এটা একটা সংযোগ রেখা। এই দেখো এ এবং বি একটা সংযোগ রেখা, এবং বলছে সি এবং ডি দুইটা বিপরীত পার্শ্বে অবস্থিত। আমরা কিন্তু অলরেডি দেখতে পারতেছি বিপরীত পার্শ্বে, বাট এটা কিন্তু আমাদের চিত্র দিয়ে বলে নাই, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। আমি চিত্র দিয়ে দেখাইছি, বাট এটা চিত্র দিয়ে দেখাইলে হবে না, প্রমাণ করে আসতে হবে যে এটা অবশ্যই বিপরীত পার্শ্বে। তো তো কালকে আমরা ক্ষেত্রফল শিখছি, এটা ক্ষেত্রফল দিয়ে প্রমাণ করা যায়, and চিত্র দিয়ে প্রমাণ করা যায়, কিন্তু চিত্র দিয়ে প্রমাণ করলে হবে না, যেহেতু এটা ওই চ্যাপ্টারের ম্যাথ না, এটা যেহেতু এই চ্যাপ্টারের, তো আমাদের অবশ্যই ক্ষেত্রফল দিয়েই করতে হবে। আর চিত্র দিয়ে তো দেখাইলামই, চিত্র দিয়েও করবা যখন কোনো আর কি নির্দিষ্ট অধ্যায় বা নির্দিষ্ট চ্যাপ্টার পড়াবো না তখন। বাট এটা অবশ্যই এরকম এরকম কোশ্চেন থাকলে অবশ্যই প্রমাণ করে দেখাইতে হবে। তো প্রমাণ কিভাবে করবা? দেখো ক্ষেত্রফল দিয়ে প্রমাণ করা যায়। ক্ষেত্রফল দিয়ে কিভাবে প্রমাণ করবা? দেখো আমরা যদি ত্রিভুজ, প্রথমে আমি এটা দেখাই, প্রথমে আমি এটা দেখাবো যে কিভাবে দুইটা বিপরীত পার্শ্বে এটা প্রমাণ করা যায়। দেখো আমরা ত্রিভুজ, সরি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করব। এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল নির্ণয় করব, এবং ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ফল নির্ণয় করব। নির্ণয় করব যদি এই দুইটাই, যদি দুইটা একটা মানে যদি এইটা পজিটিভ আসে এবং এইটা নেগেটিভ আসে, বা এইটা পজিটিভ আসে এইটা নেগেটিভ আসে, তাহলে দুইটা দুই পাশে, মানে ক্ষেত্রফল তো ঋণাত্মক হওয়া পসিবল না, বাট এটা আর কি ঋণাত্মক আমরা নিব। এটা ঋণাত্মক ওই অর্থে না যে এটার ক্ষেত্রফলটা নেগেটিভ, ঋণাত্মক ওই অর্থে যে দুইটা বিপরীত পার্শ্বে, এরকম যদি আসে তাহলে দুইটা বিপরীত পার্শ্বে। আগে ফার্স্ট পার্ট করি, পরে আর দ্বিতীয়টা দেখাইতেছি মূলবিন্দু কোন পার্শ্বে। দেখো এটাকে তোমরা, আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতেছি না, ক্ষেত্রফলের সূত্রটা না, বাট ম্যাথ নির্ণায়কের সূত্র, তো আমরা এটাকে ডেল ধরি। ডেল, এটা আর কি আমি আমি ধরতেছি এরকম না, এটা কেতাবউদ্দিন স্যারের বই এরকম।
তো দেখো ডেল এবিসি, আগে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র এক্সাক্ট না, ক্ষেত্রফলের সূত্রে হাফ আসে, বাট এখানে আমরা হাফ আনবো না, যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয় করাটা মেন খেলা না, মেন খেলা হইতেছে পজিটিভ বা নেগেটিভ আনাটা, তো আমরা হাফ আনবো না, জাস্ট নির্ণায়ক। নির্ণয় কিভাবে বের করে ওইভাবেই, 1 2 আর এই পাশে 1, আবার -5 13 1। দেখো এটা কত আসে, এটা তোমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে চাইলে করে ফেলতে পারো, ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিবা, নির্ণায়কে চাই হয়ে যাবে। তোমাদের যে ক্যালকুলেশন করে দেখাইতে হবে এরকম না, তো ডিরেক্ট ক্যালকুলেটরে আমরা যদি বসায় দিই অ্যান্সার আসবে 19 +19। আবার পরের পার্ট, ডেল এ বি ডি, ক্যালকুলেটরে বসাবা কিভাবে এটা যদি না জানো আমাকে কমেন্টে জানাবো, আমি দেখাই দেবো। 2 এ বি ডি না, 2 - 3, আর এই পাশে তো 1ই থাকে, বি আবার সেম, 1 2 1, খালি ডিটা চেঞ্জ হবে, 11 12 1। এইটা আসবে আবার নেগেটিভ, ক্যালকুলেটরে বসাইবা দেখবা হয়ে যায়, যদি না পারো আমাকে বলবা, আমি ক্যালকুলেটরের আলাদা শর্টকাট দিয়ে দিব, বা যে টিচাররা মানে কাজী রাকিবুল ভাইয়ের ভিডিও দেখতে পারো, ওনার ভিডিও দেখে আমি শিখছিলাম ক্যালকুলেটর হ্যাক্স গুলি, তো ওনারটা দেখলেই না, আমার যে আলাদা করে বানাইতে হবে এমন কিছু না, ওনারটা দেখলেই না। তো দেখো, যেহেতু যেহেতু ডেল এ বি সি এর মান পজিটিভ এবং ডেল এ বি ডি এর মান নেগেটিভ, সুতরাং সি এবং ডি বিন্দুদ্বয় পরস্পর বিপরীত পার্শ্বে পার্শ্বে অবস্থিত। কিন্তু আমাদের ম্যাথ কিন্তু শেষ হয়নি, এটা ম্যাথের ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট। ম্যাথের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এবি রেখার কোন পার্শ্বে মূলবিন্দু অবস্থিত, অর্থাৎ দেখো আমরা এখন মূলবিন্দু ধরে, এখন আমরা দেখো কি, এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব কোনটা, দেখো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এ বি এন্ড ও। দেখো এখন আমরা এই যে এই ত্রিভুজটা নির্ণয় করব, এ বি ও, এ বি ও এটার মান যদি পজিটিভ আসে, তাহলে পজিটিভ কোনটা আসছিল আমাদের, পজিটিভ আসছিল সি এরটা, তো এটা সি এর পাশে অবস্থিত, আর যদি নেগেটিভ আসে, নেগেটিভ কোনটা আসছিল ডি এরটা, তাহলে এই পাশে। কিন্তু আমরা চিত্রের মাধ্যমে অলরেডি দেখতে আছি এটা সি এর পাশে, কিন্তু চিত্র তো আমাদের আঁকার প্রয়োজন নাই এমএতে, জাস্ট বোঝানোর জন্য আঁকছি। তো এটা দেখো আমরা এখন ডেল এ বি ও নির্ণয় করব, ডেল এ বি ও সেম, 2 - 3, 2 - 3 পাশে 1, আর এ বি 1 2 1, এটা আরো ইজি, এটা হাতেই করে ফেলতে পারবা, এটা মূলবিন্দু যেহেতু 0 0 1, মূলবিন্দুর গুলি হাতেই করে ফেলা যায়। দেখো আমরা যদি 1 কে নেই, তাহলে 2 2 গুণা 4, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, 4 আর 3, দেখো 4, আর মাইনাস এর পাশে মাইনাস, -3, তো +3 = 7, অর্থাৎ পজিটিভ। পজিটিভ কি ছিল, পজিটিভ কিন্তু ছিল এ বি সি, সুতরাং আচ্ছা যেহেতু, সুতরাং যেহেতু ডেল এ বি ও এবং ডেল এ বি সি এর মান পজিটিভ, সেহেতু মূলবিন্দু মূলবিন্দু সি এর পার্শ্বে অবস্থিত, সি বিন্দুর পার্শ্বে বা পাশে অবস্থিত।
আচ্ছা, এই ম্যাথে কিন্তু মাথা কাটানোর বেশি কিছু নাই, জাস্ট একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হইতেছে যেহেতু চিত্র চাই নাই তো আমরা চিত্র আইকেই দেখাইতে পারতাম, কিন্তু চিত্রর মাধ্যমে এটা দেখাইলে হবে না, এটা আমাদের ক্ষেত্রফলের বা নির্ণায়কের মাধ্যমে দেখাইতে হবে। নির্ণায়ক যদি একটা পজিটিভ একটা নেগেটিভ আসে তাহলে দুইটা দুই পাশে অবস্থিত, আর যদি দুইটাই পজিটিভ আসে তাহলে দুইটা একই পাশে অবস্থিত। আর যদি মূলবিন্দুর কথা বলে তাহলে যদি মূলবিন্দুর কথা বলে তাহলে মূলবিন্দু আর আরেকটা যে চিহ্ন যেটা সেম হবে, মূলবিন্দু এটার পাশেই অবস্থিত। বুঝছো না কি? আচ্ছা, এটা ডিলেট করি। আচ্ছা, এটা সূত্রটা হবে, দাঁড়াও, এটা সূত্রটা আবার আমি একটু দেখাই। এটা সূত্রটা ছিল এরকম, এ x1 কমা y1, b x2 কমা y2, ক্ষেত্রফলেরটাই জাস্ট হাফ নিয়ে, সি x3 কমা y3 নিশ্চয়ক, এটা নিশ্চয়ক, ডেল এ বি সি ইজ ইকুয়ালস টু, আচ্ছা বলো তো জিরো হইলে কি হয়? যদি নির্ণায়ক জিরো হয়, এটা কালকে আমি বলছিলাম, এখন মনে আছে নি? বলো বলো তো দেখি, জিরো যদি হইতো তাহলে কি হতো? জিরো যদি হইতো তাহলে এটা একটা সমরেখ হইতো, এটা কোনো ত্রিভুজ গঠনই করে না। এটা ছিল সূত্রটা আর কি, বুঝছো? জিরো হইলে কোনো ত্রিভুজই গঠন করে না, তিনটা সমরেখ। তো আমরা পরবর্তী ম্যাথে যাই, এটা অনেক টাইম দেওয়া হয়ে গেছে। ওকে, এটা 2 নম্বর ম্যাথ আজকের। টি এর মান কত হলে তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দুত্রয় ধনাত্মক ক্রমে অবস্থান করে একটি ত্রিভুজ গঠন করে? ওকে, ধনাত্মক ক্রমে। তো তোমরা জানো কখন ধনাত্মক আর কখন ঋণাত্মক হয়? এটা এটা কিছু কখন ধনাত্মক আর কখন ঋণাত্মক হয়। ধরো এটা একটা ত্রিভুজ আঁকি একে, ধরো এরকম একটা ত্রিভুজ, এরকম একটু বেকাতেরা, এরকম একটা ত্রিভুজ। ওকে, ত্রিভুজটা যদি ধরো, ধরো একটু, এটা এ বি সি, ত্রিভুজটার গতিপথ যদি এরকম হয়, মানে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এটা পজিটিভ হয়। আর ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীতে নেগেটিভ হয়। এটা মনে রাখবা, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ এন্ড ঘড়ির কাঁটার বিপরীতে নেগেটিভ। তো দেখো, আমাদের এটা প্রমাণ করতে হবে যে এটা মানে ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল না তো অ্যাকচুয়ালি, মানে আমাদের এখানে যেহেতু এক্সাক্ট মান নাই, মান বের করার কোনো কথা নেই, সেজন্য আমাদের নির্ণায়ক দিয়ে হয়ে যায়, কোনো ক্ষেত্রফলের দরকার নেই। এই জিনিসটা মনে রাখবা, নির্ণায়ক ক্ষেত্রফল না অ্যাকচুয়ালি, ক্ষেত্রফলের আগে একটা হাফ দিতে হয়। তো আমাদের এখানে মান নিয়ে কথা নাই, এখানে মানে ক্ষেত্রফল দরকার নেই, পজিটিভ নেগেটিভ। যদি আমাদের পজিটিভ হয় তাহলে ধনাত্মক ক্রমে ত্রিভুজ গঠন করে, আর যদি নেগেটিভ হয় তাহলে ঋণাত্মক ক্রমে। আচ্ছা, আগে আমাদের বইলেই দিছে ধনাত্মক ক্রমে, তাহলে আমাদের অলরেডি পজিটিভ ধরে নিতে হবে। তো আমরা জাস্ট ডেল্টা এ বি সি করি, দেখি কি হয়। যেহেতু মান নাই তো আমাদের একটা 1 টি প্লাস 2 1, 2 মাইনাস টি, 2 মাইনাস 5 টি 1, 5 টি 7 টি 1। তো এটা আমি আবার একটু বিয়োগ করতেছি, দাঁড়াও, এটা আমি একটু কপি করে নেই, যেমন লাগবে পরবর্তী পেজে। আমি
আরে দুইটাই সমস্যা নেই, ঠিক, সমস্যা নাই। এটা লড়ানো যাচ্ছে না, যাক সমস্যা নেই, ছোট করে লিখতে হবে আর কি। আচ্ছা সমস্যা নেই, এটা আমরা বিয়োগ করি প্রথম কলাম থেকে, মানে প্রথম সারি থেকে, সরি প্রথম কলাম খালি কলাম বললে পড়াইতেছিলাম, সারি, সরি এটা সারি। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করতে হবে। দেখো কালকে মনে হয় আমি কলাম বলছিলাম, আমার মনে নাই এক্সাক্ট, মনে হয় কলাম বলছিলাম, এখন মনে পড়লো। তো 2t প্লাস 1 মাইনাস 2 প্লাস টি, প্লাস হয়ে যাবে, আবার 2 মাইনাস টি মাইনাস 5, 5, আচ্ছা এটা আমি একটু অন্য কালি দিয়ে লিখলে সুবিধা, যাক সমস্যা নেই। টি প্লাস 2 মাইনাস 2 প্লাস 5t, 2 মাইনাস 5t মাইনাস 7 হবে 7, সরি 0, 0, 1। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে, এটা যদি তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন যখন করবা তখন এপাশ নিয়ে দেখো, এখানে 1 মানে 3t মাইনাস 1 থাকে, ক্যালকুলেশন করবা দেখবা আসছে হচ্ছে 6t মাইনাস 2, 6t মাইনাস 2 আসবে এখান থেকে। তো এখন আমাদের প্রশ্নে কি বলছিল, দেখো প্রশ্নে বলছিল ধনাত্মক ক্রমে থাকলে, অর্থাৎ পজিটিভ আমাদের অলরেডি ধরে নিতে হবে। তো প্রশ্ন মতে প্রশ্ন মতে ডেল এ বি সি অবশ্যই পজিটিভ হইতে হবে যেহেতু ধনাত্মক ক্রমে, সুতরাং 60 - 2 অবশ্যই পজিটিভ হইতে হবে, বা 2 কে যদি ওই পাশে পাঠিয়ে দেই 60 is greater than 2, বা t is equals to 2/6, বা 2/6 1/3, অর্থাৎ is equals to না, এটা হবে গ্রেটার দেন। যদি ধনাত্মক ক্রমে হইতে হয় তাহলে t কে অবশ্যই অবশ্যই 1/3 থেকে বড় হইতে হবে, এটাই আমাদের চাইছিল, এটাই চাইছে কোয়েশ্চেনে, অর্থাৎ ধনাত্মক ক্রমে থাকলে টি এর মান কত হবে, এটাই চাইছে। আশা করি বুঝছো। ঘড়ির কাঁটার দিকে আমি লিখে দিছি, ঘড়ির কাঁটার দিকে, সরি ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ, আমি ভুল লিখছি, বলছি মনে হয় ঠিক না, বলছি হয়তো ঠিক লিখছি ভুল। ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ, দিকে কোনটা, এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, আর এটা বিপরীতে, বিপরীতে ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ, তো যেহেতু বলছে পজিটিভ তাহলে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে। এটা বোঝার জিনিস, এটা তো আর অ্যাকচুয়ালি তোমার চিত্রায়িকা দেখানোর কিছু নাই। আচ্ছা সেম মেথ, এখন বলি ঋণাত্মক হইলে তারও সেম মেথ। আচ্ছা কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই, দেখাও যে দেখাও যে t, 3t মাইনাস 2, 1 মাইনাস 2t, 2 মাইনাস 3t এবং মাইনাস টি, মাইনাস টি বিন্দুত্রয় বিন্দুত্রয় ঋণাত্মক ক্রমে, অর্থাৎ এটা ঘড়ির কাঁটার দিকে ক্রমে আছে, নয় তো লিখছি, আচ্ছা এটা তয় ন, ঋণাত্মক বানানো তো ভুল গেছি, ঋণাত্মক ক্রমে থাকবে,
দেখো যে আচ্ছা, যথাক্রমে থাকবে যখন t is greater than 1। ওকে, যখন t is greater than 1 তখন থাকবে ঋণাত্মক ক্রমে। তো আমরা আগের সেম টু সেম ডেল, চিত্র আঁকার দরকার নেই, চিত্র যেগুলি দেখা লাগবে ওইগুলি আমি বলবো। t 3t minus 2, এটা হবে 1, 1 minus 2t, 2 minus 3t, 1, তারপরে মাইনাস টি, মাইনাস টি, 1। এখন প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ দিবা, বিয়োগ দিলে আসবে হচ্ছে, একবারে আমি করে ফেলি, একবারে দেখানো লাগবে না, এত দেখাইতে গেলে পরীক্ষায় টাইম পাবে, বোর্ডের টাইম পাবে অ্যাডমিশনের মতো। 1t মাইনাস 1 প্লাস 2t, অর্থাৎ 3t মাইনাস 1, 3t মাইনাস 1, এখানে 3t প্লাস 3t 6t, তারপরে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4, আর 1 থেকে 1 গেলে 0, 1 মাইনাস 2t, অর্থাৎ 1 মাইনাস শুধু টি, 1 মাইনাস 2t ছিল না, 1 মাইনাস টি হয়ে যাবে, 1 মাইনাস টি, আবার 2t মাইনাস 3t, অর্থাৎ 2 মাইনাস 4, 2 মাইনাস 2t, 2 মাইনাস 2t, এটা 0 আর যেটা যেমন আছে রমণী, মাইনাস টি, মাইনাস টি, 1। এখন যদি আমরা পরের লাইনে যাই, দেখো শুধুমাত্র শুধুমাত্র এইটা এটা, এইটার এটা গুণ মাইনাস এইটার এটা গুণ, যদি এটা করি দেখো, একবারে লেখা যাবে না, একবারে লিখলে একটু ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, তো ভাঙ্গা ভাঙ্গাই লিখবা। আমি চাইলে একটু, আমার লেখা আছে আমি দেখে দেখে লিখতে পারতাম, যাই হোক করি আমি ক্যালকুলেশন। এর আগেরটা যেহেতু আমি স্কিপ মারছিলাম ক্যালকুলেশন, তো এটা একটু ক্যালকুলেশন করি। মাইনাস 1 মাইনাস টি ইন্টু 2 মাইনাস 2t, এটা আমার একটু কপি লাগবে, পেজে জায়গা হবে না। এটা যদি আমি গুণ করি, 3t ইন্টু 2 অর্থাৎ 6t, 3t মাইনাস 2t, মাইনাস 3 দুগুণা 6 টি স্কোয়ার, মাইনাস 2 একে 2 প্লাস 2t, মাইনাস মাইনাস যদি আমি কমন নিয়ে জাস্ট গুণ করি, মাইনাস কমন নিয়ে গুণ করি, 1 ইন্টু 2, 1 ইন্টু 2, 2 মাইনাস 2t, মাইনাস টি ইন্টু 2 মাইনাস 2t প্লাস 2t স্কোয়ার, প্লাস 2t স্কোয়ার। এটাকে আমি জাস্ট পরের লাইনে দেখো, 60 আর 2t, 80 মাইনাস 6t স্কোয়ার মাইনাস 2, এখানে মাইনাস 2 প্লাস 4t মাইনাস 2t স্কোয়ার, বা আচ্ছা আমি ক্যালকুলেশন কি মিস্টেক করছি, ওটা আমি আরেকবার একটু চেক দিই, এটা ঠিক আছে। 3t মাইনাস 1, 2t মাইনাস 2t মাইনাস 1 মাইনাস t ইন্টু 2t 6t, আচ্ছা আমি কি ভুল উঠাইছি, আচ্ছা 60, আমি এবার 2t মাইনাস এটা লিখছি কেন, 6t মাইনাস 4, 6t মাইনাস 4, আমি ক্যালকুলেশনে মিস্টেক করছি, সেটা আমি তো বলি, মিলে না কেন ফাইনাল রেজাল্টের সাথে, মানে আমার ফাইনাল রেজাল্ট লেখা ডিরেক্ট, মাঝখানে ক্যালকুলেশন দেখানো নাই, তবে 60 মাইনাস 4, অর্থাৎ কিভাবে দেখো, যদি 1 এর পাশ থেকে করি, এইটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, 60 মাইনাস 4 হবে, এখান থেকে সব ভুল গেছে। এগুলি একটু খেয়াল রাখবা পরীক্ষায়, দেখছো ভুল কিন্তু হয়। 60 মাইনাস 4, বা আচ্ছা প্রথম পার্ট তো ঠিক আছিল, দুরু 3 দুগুণা 60 মাইনাস 60 স্কোয়ার
-2 প্লাস 2t, মাইনাস যদি কমন, মাইনাস কমন নাই বা ডিরেক্ট করবো, 6t মাইনাসে মাইনাসে প্লাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 6t স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস আবার -4t। তো এইটা কাটা, এখানে দেখো এই দাঁড়ো, কাটাগুলি আমি অন্য কালিতে দিই, তাহলে বোঝা যাবে ঠিকঠাক। এই দেখো 6t স্কোয়ার কাটা, এখানে -60, এখানে +60 কাটা, তারপরে আর কিছু যায়, আর কিছু কাটা যায়? এই দেখো -40 না? হ্যাঁ, এখানে +2, দেখো -2 +4, 2 মাইনাস, এখানে +2t, এখানে -4t, -2t। এটা হচ্ছে শর্তটা, মানে যেটা পাইলাম এখন প্রশ্ন মতে। যেহেতু বলছে ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক ধরতে হবে, ডেল এ বি সি নেগেটিভ হবে 1 থেকে। তো ডেল এ বি সি আমরা কি পাইছি, 2 - 2t অবশ্যই 0 থেকে ছোট হবে, বা যদি আমরা 2 দিয়ে ভাগ দেই 1 - t 0 থেকে ছোট হবে। বা পরের লাইন যদি করি, t অবশ্যই, দেখো t অবশ্যই 1 থেকে বড় হবে। দেখো আমরা t ওই পাশে পাঠিয়ে দিছি। আচ্ছা, আমি আরেক লাইন বাড়ায় লিখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো কালারটাও চেঞ্জ করি, দেখো খেয়াল করো এটা কিভাবে। দেখো 1 এর পাশেই থাকলো, কিন্তু আমি টি কে -t না, ওই পাশে গেলে +t হয়ে যাবে। তো এইটা যে কথা, t ইজ গ্রেটার দেন 1 একই কথা, তো এটাই কিন্তু আমাদের চাইছে। দেখাও যে এইটাই আমাদের চাইছে, শুড, এটাই আমাদের চাইছে, t ইজ গ্রেটার দেন 1 যখন বলছে ঋণাত্মক হবে। তো এইটার আগেরটা একই ম্যাথ, এটা খালি ঋণাত্মকেরটা করে দিলাম, এটা আগেরটা পজিটিভ ছিল যেহেতু, এটা নেগেটিভ। আচ্ছা, পরবর্তী ম্যাথ। আচ্ছা, এটা হচ্ছে 3-এর বি আর 3-এর সি মিক্স ম্যাথ। দেখো এটা 3-এর সি এবং 3-এর বি মিক্স ম্যাথ, যেহেতু এটা অনুপাত দেওয়া আছে, অনুপাত আমরা 3-এর বি তে করি, আর 3-এর সি তে একটু কনসেপ্টও আছে এখানে, ক্ষেত্রফলের কনসেপ্টটা। তো দেখো আমরা এটা অনেক বড় প্রশ্ন, দেখা ভয় লাগতে পারে, বাট আস্তে ধীরে করি, সমস্যা নেই। আগে চিত্র আঁকি, বড় ম্যাথ দেখলে চিত্র আঁকলে একটু কমে যায়। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলি লিখে ফেলি। এর শীর্ষবিন্দু 4, -3, বি এর শীর্ষবিন্দু 13, 0, সি এর শীর্ষবিন্দু -2, 9। ওকে। এবং ডি এফ তিনটি ত্রিভুজের বাহুগুলির উপর এমন ভাবে অবস্থিত যেন বিডি বিডি বাই ডিসি ইজ ইকুয়ালস টু 2, সবগুলি আর কি সমান। অর্থাৎ বিডি, অর্থাৎ দেখো বিডি ইজ টু ডিসি ইজ ইকুয়ালস টু 2:1। অর্থাৎ ডি এমন একটা জায়গায় আছে, ডি ধরো এখানে আছে, ডি ধরো এখানে আছে, অর্থাৎ এইটা যদি 2 হয়, এইটা 1, এখান থেকে আমাদের ডি এর এটা বের করতে হবে, ডি এর কি বলে, ডি এর স্থানাঙ্কটা বের করতে হবে। দেখো ডি এর স্থানাঙ্ক কি বের করে, আমরা ইসের কনসেপ্টে মানে আগের চ্যাপ্টারে পড়ছিলাম 3-এর বিতে। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল চাইছে, যেহেতু আমি আগে ত্রিভুজ এবিসি, আচ্ছা আগে এগুলি বেরই করে নি, পরে ত্রিভুজের এবিসি এন্ড ত্রিভুজ ডিইএফ একবারে বের করবো। আবার আবার দেখো আবার কি বলছে, সিই বাই ইএ ইজ ইকুয়ালস টু 2। সেম ভাবে সিই ইজ টু ইএ ইজ ইকুয়ালস টু 2:1, অর্থাৎ সিই ইএ, এখানে আছে, এখানে আছে।
এইটা 2, এইটা 1। একইভাবে AF, সরি AF বাই FB is equals to 2। সুতরাং AF is to FB is equals to 2:1, অর্থাৎ এইখানে হবে F, এইটা 2, এইটা 1। দেখো এখন আমরা DEF এই তিনটা বের করে নিই আগে। সেইগুলি একটু মুছে দেই, ভিতরের এগুলি আমাদের দরকার নেই, তোমরা বুঝতেছো আর কি। 2:1 এগুলি থাকলে আরো বিজিবি হবে। ভিতরে ত্রিভুজটা কি তাইলেই হবে। এই দেখো আমাদের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, একটা বাইরেরটা আর একটা চাইছে হচ্ছে এই ত্রিভুজটা, যেটা বলছে 1:3 দেখাইতে হবে। তাকে বিন্দুগুলি বের করি, DEF বিন্দুগুলি বের করি। DEF বিন্দুগুলি যদি বের করি, আমরা 3-এর ভিতে শিখছিলাম কিভাবে ইষ্ট থেকে বের করা যায়। তো ডি বিন্দুটি BC রেখাকে, আমি একটা দেখাই দিব, বাকিগুলি আমি লিখে ফেলবো, তোমরা খাতায় করবা। রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত বিভক্ত করে, অর্থাৎ ডি বিন্দুটা হবে, আমি একটা খালি করে দিব ডিটেলস, এর বাকিগুলি ডিরেক্ট লিখে দিব, তোমরা খাতায় করবা কিভাবে বের করতে হয়, যেহেতু আমি 3-এর ভিতেটা শিখে আসছি। তো ডি এর এক্স, আচ্ছা অন্য কালিতে করি। ডি এর এক্স ইজ ইকুয়ালস টু 2 ইন্টু সি এর এক্স কত, 2 ইন্টু -2, -2 প্লাস 1 ইন্টু বি কত 13 ডিভাইডেড বাই 3, বা আসবে হচ্ছে 13 - 4/3, 13 - 4 9/3, 3 আসবে, লাগে না 3। আর y আসবে হচ্ছে 2 ইন্টু 3 এর 9 0, 9 প্লাস 0 ডিভাইডেড বাই 3, 9 2 18/3, অর্থাৎ 6 আসবে। অর্থাৎ ডি বিন্দুটা হচ্ছে 3,6। একইভাবে ই বিন্দুটা আসবে হচ্ছে 2,1। একইভাবে করবা সেম, যদি না পারো তাহলে আগের লেকচারগুলি দেখবা, 10,-1 আসবে। তো এটা যদি আসে, আমরা আগে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে আমাদের ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ ইজ ইকুয়ালস টু দেখাইতে হবে 3:1। তো আমরা আগে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করি। আমি ম্যাট্রিক্স দিয়ে করব, তোমরা চাইলে ইত্যাদি করতে পারো 9 10 এর কনসেপ্টে। হাফ ইন্টু 4 -3 1। আর ম্যাট্রিক্সটা সুবিধা, আরেকটা ক্যালকুলেটরে বসায় দেওয়া যায়। আরেকটা সুবিধা হচ্ছে এটা, স্থানাঙ্কটা তোমার পুরোটা হাতেই করতে হবে, কোনো উপায় নাই। যদিও তুমি হাতেই করতে হবে বোর্ডে, বাট অ্যাডমিশনে তো ম্যাট্রিক্স দিয়ে তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা, বোর্ডেরটা পরে, হাত দিয়ে তো করতে পারোই। তো এটা যদি আমি করি তাহলে আসবে হচ্ছে, দেখো, হাফ ইন্টু 4 - 13 -9 -3 -0 -3 0, 13 -2 15 -9 0 -2 9 1। এটা আসবে হচ্ছে, দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, হাফ ইন্টু প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 9 9 81, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 15 45 45। আচ্ছা আমি সমান সমানের জায়গায় বা দিয়ে দিচ্ছি, এটা সমান সমান।
তো এইটা আসবে, দেখো এটা আসবে হচ্ছে দেখো 81 + 45 আসে 126 ÷ 2 আসে 63, 63 স্কোয়ার ইউনিট। এখন আমাদের ডিইএফ বের করতে হবে। আমরা অলরেডি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, এখন আমাদের ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, আমি এখানে আরেকবার লিখি ডিইএফ কি ছিল। ডি ছিল 3,6, ই ছিল 2,1, এফ ছিল 10,-1। এখন যদি আমরা ত্রিভুজ ডিইএফ বের করি, ক্ষেত্রফল অফ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হাফ ইন্টু 3, 6, মানে এটা আমি ডিরেক্ট ক্যালকুলেটরে করে ফেলবো, তোমরা হাতে করবা, বোর্ডে হাতে লাগবে। বোর্ডে ক্যালকুলেটর করলে মার্ক কাটিয়ে দেবে, 1 2 হইলেও কাটবে। তো 1 2 অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় 1 2 এর জন্য পরীক্ষা দেওয়া যায় না। যেমন আমি যখন মানে বুয়েটেই বেশিরভাগ আটকায়, আর অন্যগুলিতে মোটামুটি মোরলেস দেওয়াই যায়, মানে A+ থাকলে আর কি। তো আমি তো 24-এ বুয়েটে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় লাগছিল হচ্ছে 90, না সরি আমাদের সময় কমই লাগছিল, 81 82 মনে হয় লাগছিল। যদিও 2022-এর কিংবা 21-এ 93 94 করে লাগতো। আমাদের সময় ভালো লাগছে, কারণ আমাদের সময় তো অনেকগুলি পরীক্ষা হয় নাই, তোমরা জানো কিসের কারণে, আন্দোলনের কারণে না, হ্যাঁ আন্দোলনের কারণেই হয় নাই। তো আমাদের সময় কত লাগছিল জানি না, বাট আমার 93 এর মতো ছিল। But যেহেতু আমার ভালো রাখতেই হইতো, ফিজিক্স পর্যন্ত পরীক্ষা হয়েছিল, তো ফিজিক্সেও ভালোই ছিল, সেজন্য আর কি দিতে পারছি, বাট অনেকে দিতে পারে না। তো বোর্ডে 1 2 অনেক ইম্পর্টেন্ট। ক্যালকুলেটরে করলে আসবে হচ্ছে, ধরো কত আসে, 3 6 1 2 1 1 10 - 1 1। ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এ আসে 42, 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 21, হাফ ইন্টু 42 = 21 আসে। তো আমাদের প্রমাণ কি করতে বলছিল দেখো, আমাদের প্রমাণ করতে বলছিল, আমি আরেকটা পেজে যাব, যাই সমস্যা নেই। আমাদের প্রমাণ করতে বলছিল ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডি ই এফ এর অনুপাত 1:3। তোমাদের আসছে হচ্ছে 63/21। এটাকে যদি আমরা ভাগ করি দেখো কত আসে, ভাগ করলে আসে 63/21। দেখো থ্রি 3/1 আসছে, শুধু 3 আসছে, তার নিচে 1 আসছে একটা। তো সুতরাং ত্রিভুজ এ বি সি ইস টু ত্রিভুজ ডি ই এফ ইজ ইকুয়ালস টু 3:3:1, যেটা আমাদের বলছিল দেখাইতে দেখাইতে বলছিল না, হ্যাঁ দেখাইতে। তো শুড বেশ, এটাই দেখাইতে বলছিল, এটাই দেখাই দিলাম। ত্রিভুজ মানে এই ম্যাথটা একটু বড়, বাট ইজি, আশা করি বুঝতে পারছো। তো আমাদের আরেকটা কনসেপ্ট আছে, কনসেপ্ট দেখায় পরে ম্যাথে যাচ্ছি। ওকে, কনসেপ্ট লিখতে হবে একটু। এ বিন্দু দেওয়া আছে x1, y1, ও বি বিন্দু ধরো x2, y2। বিন্দুদ্বয় সংযোগ রেখাকে, দ্বয়ের সংযোগ রেখাকে সংযোগ রেখাকে ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 রেখাটি যে অনুপাতে বিভক্ত করে বিভক্ত করে তা নির্ণয়। ওকে, অর্থাৎ একটা রেখা দেওয়া আছে, আর দুইটা বিন্দু দেওয়া আছে এ বি। অর্থাৎ ধরো
বিন্দুদ্বয় সংযোগ রেখাকে এই রেখাটি যে অনুপাতে বিভক্ত করে। ধরো আমি চিত্র আঁকি তাহলে আর একটু বুঝবা জিনিসটা, যদি এখনো না বুঝে থাকো। আমি নিজেও বুঝতাম না ইউটিউব দেখলে, তো চিত্র আঁকি। চিত্র আঁকলে আমার বুঝাইতে সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো এইটা ধরো এ, এটা এ বিন্দু x1, y1, এইটা বি বিন্দু x2, y2, এবং রেখাটা রেখাটা এটা, এটা হচ্ছে রেখাটা ax প্লাস by প্লাস c, যে অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ ধরে নেই, আমি জানি না কি অনুপাত, ধরে নেই m1:m2 অনুপাতে বিভক্ত করে। তো আমরা m1:m2 কিভাবে পাবো দেখো, এখন আমাদের m1:m2 বের করতে হবে। m1:m2 is equals to m1/m2 is equals to modulus of দেখো রেখাটা কি ছিল, রেখাটা ছিল ax প্লাস by প্লাস c। তো আমরা উপরে লিখবো a x1 অর্থাৎ a এর x1 প্লাস b y1 প্লাস c, আবার নিচে হবে ডিভাইডেড বাই a x2 প্লাস b y2 প্লাস c, অর্থাৎ a এবং b দিয়ে সিদ্ধ করাই দেব। তাহলে যে অনুপাতটা আসবে সেটাই m1:m2 এর অনুপাত। তো ম্যাথে যাই, ম্যাথে গেলে আরো ক্লিয়ার হবে যদি এখনো কিছু না বুঝে থাকো। এটা আছে ম্যাথ, মনে হয় 4 নম্বর ম্যাথ। তো এ বি সি ডি চারটি বিন্দু দেওয়া আছে, প্রমাণ করো যে এ বি রেখাংশকে সিডি রেখাটি এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। সিডি রেখাংশকে এবি রেখাটি যে অনুপাতে, আচ্ছা আমাদের দুইটাই বের করতে হবে। আমাদের একটা দেওয়া আছে, আরেকটা বের করতে হবে। আমাদের আগে সিডি রেখার সমীকরণটা বের করে নিতে হবে। দেখো এর আগেরটাই কিন্তু আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এটাই কিন্তু কোনো সমীকরণ দেওয়া নেই। তো আমাদের আগে সিডি রেখার সমীকরণ বের করতে হবে প্রথম পার্টের জন্য, পরের পার্টের জন্য এবি এর সমীকরণ বের করতে হবে। এটা এখন মনে রাখো, 3.5 গেলে সমীকরণ কিভাবে বের করতে হবে সেটা শিখবা, আজকেই শিখাবো। তো আপাতত এখন মনে রাখো সিডি রেখার সমীকরণ। আচ্ছা এটা আমি পরে করাই, শিখাবো যখন আজকেই, তো এটা আমি রাখলাম, এটা আমি পরে করাবো। এটা শিখে, এটা মানে সমীকরণ বের করে কিভাবে এটা শিখে এটা শিখাবো। যদিও মনে রাখার জিনিসই সমীকরণটা, ওই কি প্রমাণ তো দেখাবো না, মনে রাখার জিনিসই, তাও আমি পরে করাইতেছি, সমস্যা নাই, একবারে শিখে নাও। তো আমরা 3.d-তে চলে গেছি, 3.3 শেষ, 3.c শেষ, 3 এর ডি বা 3 এর 4, এটা হচ্ছে বিন্দুর সঞ্চার পথ। এই অধ্যায় হচ্ছে বিন্দুর সঞ্চার পথ, অর্থাৎ বৃত্ত, উপবৃত্ত, যদিও বেশিরভাগ বৃত্তই থাকে, উপবৃত্ত নাই, উপবৃত্ত চ্যাপ্টার আলাদা আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে। এখানে বেশিরভাগ সঞ্চার পথ বৃত্ত আসে, এখান থেকে অ্যাকচুয়ালি ম্যাথই আসে না পরীক্ষা অত বেশি। বিন্দুর সঞ্চার পথ, বিন্দুর সঞ্চার পথের চ্যাপ্টার এটা। তো এটা আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট ম্যাথ, যেটা 5 নম্বর মেবি। তো একটি বিন্দু সেটের যে কোনো উপাদান দেওয়া আছে সর্বদা 4 একক দূরত্ব অবস্থান করে, ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ। এটা একটা বৃত্তের সমীকরণ আসবে, কিভাবে দেখবা, একটা বৃত্তের সমীকরণ আসবে। আচ্ছা সঞ্চার পথ আগে কি সেটা একটু দেখায় নিই, সঞ্চার পথ জিনিসটা কি একবারে দেখায় পরে একবারে মেথে যাই। সঞ্চার পথ, সঞ্চার পথ মানে বিন্দুর চলার পথ, চলার পথ, সঞ্চার পথ মানে বিন্দুর চলার পথ। তারপরে আরেকটা সংজ্ঞা তোমরা দিতে পারো, সেটা হচ্ছে বিন্দুর চলার পথকে সঞ্চার পথ বলে। চলার পথকে সঞ্চার পথ বলে। পথ বলে, দুইটা সংজ্ঞা মনে রাখতে পারো।
সংজ্ঞার দরকার নাই, পরীক্ষা সংজ্ঞা আসে না, বাট কতে মাঝে মাঝে দেয়, চাইলে মনে রাখতে পারো, বাট এটা মনে বুঝারই জিনিস, বুঝলেই হবে, মনে রাখার অত দরকার নাই। তো দেখো, বেশিরভাগ বৃত্ত যে কিসের জন্য বললাম, ধরো যে এর আগের ম্যাথটা, মানে ম্যাথ যেটা এসে পড়ছিল, একটু প্রশ্ন তো বসতো, মানে কি বলা ছিল, এক্স ওয়াই একটা বিন্দু ছিল, যেটাকে কেন্দ্র করে সর্বদা 4 একক দূরত্ব বিশিষ্ট বৃত্ত, যেহেতু আমরা আগে পড়ছি বা আমাদের আগে বৃত্ত ছাড়া হয়েছে, তোমরা বৃত্তটা একটু দেখে আসতে পারো। আচ্ছা, এটাকে আমরা সি, মানে এক্স ওয়াই ধরবো না, এক্স ওয়াই কেন্দ্রকে আমরা কি ধরি তোমরা জানো, ওই চ্যাপ্টারে দেখাইছি যেহেতু, তো আমি ওইটাই ধরি, এইচ কমা কে বা মাইনাস জি কমা মাইনাস, তো এইচ কমা কে ধরলাম। এটাকে কেন্দ্র করে সর্বদা 4 একক দূরত্ব বিশিষ্ট, সর্বদা 4 একক, অর্থাৎ এইটা কিন্তু সর্বদা 4 একক দূরত্ব বজায় রেখে চলবে। দেখো, এইটাও 4, বৃত্তের তোমরা জানো সকল ব্যাসার্ধ সমান, বৃত্তের সকল ব্যাসার্ধ দূরত্বের সমান, সরি, বৃত্তের সকল ব্যাসার্ধের দূরত্ব সমান, এটাও 4, এটাও 4, যে কোনো দিকে নাও তুমি, বৃত্তর যে কোনো দিকে নাও, সব 4, 4 একক আসবে, বা সব যে কোনো একটা নির্দিষ্ট একক আসবে, যেটা আর, এর আগের ম্যাথে 4 ছিল তো 4 বলতেছিল, সব আর, 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 আরে ধরো যে এটা বিন্দু পি এক্স কমা ওয়াই, যেটা চলার পথ, বা এখানে আরেকটা বিন্দু পি এক্স কমা ওয়াই হবে, যে কোনো একটা বিন্দু ধরে নাও, বা সরল রেখা হইতে পারে, সরল রেখাও হইতে পারে, ধরো এটা সরল রেখা পি এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই, সরলরেখা বা বক্ররেখাও হইতে পারে, বক্ররেখাও হইতে পারে এরকম, বক্ররেখা বেঁকাতে রাজা এরকম ইচ্ছা, মানে এক সমান হইতে হবে আর কি। বক্ররেখাও হইতে পারে পি এক্স কমা ওয়াই। তো মেতে যাই, বেশিরভাগ আমাদের বেশি আসে, বৃত্ত যেহেতু আসে, তো ওইটাতেই যাই, মেতে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। তো এইটা একটা বিন্দুতেও আছে, আমাদের ধরে নিতে হবে, ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু পি, ধরি সঞ্চার পথের পথের উপরস্থ যে কোনো একটি বিন্দু, একটি বিন্দু সি এক্স কমা ওয়াই। তো প্রশ্ন মতে আবার বলছে, দাঁড়াও আমি চিত্রটা আঁকি একবারে, চিত্রটা আগে আঁকি নেই, এটা চিত্র বৃত্তের, বৃত্তই হবে এটা ইভেনচুয়ালি, কেন, কারণ এটা বিন্দু দেওয়া আছে 2, -1 দেওয়া আছে, আর ধরে নিছি পি এক্স কমা ওয়াই বৃত্তের উপরস্থ একটা বিন্দু বা সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু, যেখান থেকে এটা সর্বদা দূরত্ব 4। এটা বৃত্ত ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব না, তোমাদের যদি কখনো সন্দেহ হয় অন্য কিছু হওয়া সম্ভব, আমাকে জানাবা, নোবেল পুরস্কার আমি পাবো, তুমি না। যাই হোক, এটা সম্ভব না আর কিছু, 4 একক। তো প্রশ্ন মতে, আরে ভাই, প্রশ্ন মতে, আরে ভাই এমন লেখায় কেন, Shit. আরে এমন হয় কেন, আরে ভাই, দাঁড়াও, গ্রাফিক্স ট্যাবের মাথা খারাপ হয়ে গেছে, খুলে লাগাই। তো প্রশ্ন মতে, আসে না কেন, তোমাকে রিস্টার্ট করতে হবে নাকি অ্যাপস, লিখাই তো আসতেছে না, আচ্ছা আমি অ্যাপসটা একটু রিস্টার্ট করি, মনে হয় লোড নিতে পারতেছে না।
আমরা কয় নাম্বার স্লাইডে ছিলাম? 23 নাম্বার স্লাইডে মনে হয়। এই তো পাইছি। ওকে, এটাই। তো প্রশ্ন মতে পিএ বা পিসি, আমি সি ধরছি তো পিসি, যে কোনো একটা কিছু ধরতে পারো। তো আমরা যেহেতু বৃত্ত আগে পড়ে আসছি, তোমরা জানো বৃত্তের কেন্দ্রকে সি বলে। বইয়ে পি এ দিয়ে করা, তোমরা পি এ দিয়েও করতে পারো, সমস্যা নেই। যেহেতু আমরা বৃত্ত আগে পড়ছি, আমাদের আইডিয়া আছে বৃত্তের কেন্দ্রকে সেন্টার বা সি দিয়ে ধরা হয়, তো আমরা সি দিয়েই করতেছি। বইয়ে দেখবো পি এ দিয়ে করা আর কি, যেটা দেওয়া থাকে এটাকে। তো এটার দূরত্ব 4 একক, এটা বলা আছে। তো আমরা দূরত্বের সূত্র লিখে দিব ডিরেক্ট। দূরত্বের সূত্র আমরা কি জানি? রুট ওভার অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 মাইনাস মাইনাস 1 অর্থাৎ প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। তো আমরা উভয় পাশে স্কোয়ার করে দেই। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16। এটাকে যদি আমরা ভাঙি, সূত্রে ভাঙি, আমি একটু কপি করে আনি। এটা আরো সহজ আছে মনে হয়, যে কপি করার সহজ আরো পদ্ধতি আছে, বাট আমার জানা নাই। আমার টিচাররা আর কি আরো সহজ পদ্ধতি অ্যাপ্লাই করতো। ওরা অবশ্য ওনারা অবশ্য আরো ইজি, মানে স্মার্ট বোর্ডে পড়াইতো, তো ওনাদের আরো ইজি হইতো লিখতে। বাট যাই হোক, সমস্যা নেই। স্কোয়ার গুলি আসে নাই না? স্কোয়ার স্কোয়ার, এটা আসছিল হচ্ছে কত? 64, 4 4 16 16। তো এটাকে আমরা ভাঙবো, সূত্রে ভাঙবো। এক্স স্কোয়ার, আচ্ছা একবারই লিখে দেওয়া যায়, যাই হোক আস্তে আস্তে আস্তেই ভাঙি। প্লাস 4x প্লাস 4, মানে একবারে ক্যালকুলেশন করে লেখা যায় তো, তাহলে আর কি সহজ হয়। লাইন স্কিপ, বাট বোর্ডে অনেক সময়, সমস্যা নাই, ভেঙে ভেঙে লিখবো। ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 16। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসাথে মাইনাস 4x প্লাস 2y, এখানে 5, এখানে 16, তো ইজ ইকুয়ালস টু 11 বা মাইনাস 11 লিখতে পারো। তো আমি ওই পাশে লিখতে বেশি স্বাচ্ছন্দ্য, ওই পাশে লিখলাম মাইনাস হচ্ছে, বা এই পাশেও লিখতে পারো, ওই পাশে লিখি। ওই পাশে তাহলে 0 হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 11 ইজ ইকুয়ালস টু 0, যেটা চাইছে আর কি, সঞ্চার পথ। এই সঞ্চার পথের সমীকরণ, এটাই আমাদের সঞ্চার পথের সমীকরণ, যেটা প্রশ্নে চাওয়া হয়েছে। এরপরে ম্যাথ আছে। এটার আগে আমি আরেকটা জিনিস দেখাই, তাহলে আমাদের সঞ্চার পথ আপাতত কমপ্লিট হয়ে যাবে। আর সঞ্চার পথ যেহেতু অত ইম্পর্টেন্ট না, আমি অত জোর দিতেছি না। আরো ইচ্ছা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, যেগুলি পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট, তো ওইগুলিতে আরো ডিটেলসে বুঝাবো, টাইমও বেশি দিব। সঞ্চার পথ অত ইম্পর্টেন্ট জিনিস না, আর এটা অত টাইপও নাই। ধরো যে 4,0 এবং -4,0 দুইটা বিন্দু, বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী, পরস্পর সমদূরবর্তী হতে সমদূরবর্তী বিন্দুগুলির হতে সমদূরবর্তী দূরবর্তী বিন্দুগুলির সঞ্চার পথের সমীকরণ। পথের সমীকরণ নির্ণয় করো। যাই হোক, আচ্ছা, যেটা একটা সরল রেখার উপর, মানে এক্স অক্ষের উপর অবস্থিত, দেখেই বোঝা যাইতেছে দুইটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, বাট একটা পজিটিভ দিকে, একটা নেগেটিভ দিকে। দেখো চিত্র আঁকি। এই দেখো, এটা অবশ্যই ধরি এটা এ বিন্দু 4,0, আর একটা নেগেটিভ দিকে বি বিন্দু -4,0। কি বলছে? এই বিন্দু দুই দ্বয় হতে সমুদ্রবর্তী সঞ্চার পথ, অর্থাৎ দেখো এইটা ও বিন্দু হইলে
এটা কিন্তু সমদূরবর্তী, বিকজ এইটাও দূরত্ব 4, এইটার দূরত্ব 4, দূরত্ব কিন্তু নেগেটিভ না, নেগেটিভ 4 না, দূরত্ব 4 কিন্তু স্থানাঙ্ক নেগেটিভ 4, কিন্তু দূরত্ব তো 4। আবার দেখো, আবার আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে খেয়াল করো, এখান থেকে y অক্ষের উপর এই বিন্দুটার যে দূরত্ব, এই বিন্দুটার যে দূরত্ব এ থেকেও কিন্তু সমান দূরত্ব। আবার একইভাবে এইটার যে দূরত্ব, এইটার দূরত্ব সমান। আবার সেম ভাবে, অর্থাৎ y অক্ষের উপর তুমি যতই নাও সবগুলির দূরত্ব a এবং b থেকে সমান। তুমি এখন ঋণাত্মক দিকে নিতে পারো, কিন্তু দূরত্ব কিন্তু সমান। ঋণাত্মক দিকে নাও আর ধনাত্মক দিকে নাও, দূরত্ব আরে লেখ খাইতেছে কেন বুঝতেছি না তো। ঋণাত্মক দিকে নাও বা ধনাত্মক দিকে নাও, দূরত্ব সমান। আরো যাইতে পারো, এটাকে ডিরেক্টলি লিখে ফেলা যায় y অক্ষের সমীকরণ যেটা, ওইটাই। এই সমীকরণের দূরত্ব সমান। y অক্ষের সমীকরণ কি তোমরা জানো? y অক্ষের সমীকরণ কিন্তু x is equals to 0। এটা তোমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারো, বাট আমি প্রমাণ করে দেখাই, তোমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারো। y অক্ষের উপর y অক্ষের সমীকরণ আর কি, যেখানে বলছে সঞ্চার পথের সমীকরণ যে a এবং b থেকে দূরত্ব সমান, যেটা হচ্ছে y অক্ষের সমীকরণ। y অক্ষের সমীকরণ যেটা হচ্ছে x is equals to 0, তো y অক্ষের উপর ভুজের মান 0, যেটা হচ্ছে y অক্ষের সমীকরণ, যেটা আমি এখন প্রমাণ করে দেখাবো। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা বিন্দুরে p ধরে নাও, সবগুলি p, বাট যে কোনো একটা বিন্দুরে ধরি এটাই p, তো আমরা লিখতে পারি সুতরাং PA is equals to PB, p থেকে a এর দূরত্ব আর b এর দূরত্ব সমান। তো রুট ওভার অফ px, y, তো রুট ওভার অফ x মাইনাস a, x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 স্কোয়ার বা y স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ x মাইনাস 40 প্লাস 4 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। তোমরা উভয় পাশে যদি স্কোয়ার করে দেই তাহলে রুট চলে যাবে, এবং গুণ করে দেই মানে সূত্র ভাঙাই, x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস y স্কোয়ার। দেখো উভয় পাশ থেকে কিন্তু অনেক কিছু কাটা যাচ্ছে, দেখো এই x স্কোয়ার, এই x স্কোয়ার কাটা, এই y স্কোয়ার কাটা, এই 16, এই 16 কাটা। তো 8x আর 8x যদি যোগ করি, মানে মাইনাস 8x ওই পাশে নিয়ে গেলে প্লাস 8x হয়ে যায়, তো 16x ইজ ইকুয়ালস টু 0 বা x ইজ ইকুয়ালস টু 0, যেটা y অক্ষের সমীকরণ। অর্থাৎ আমরা সঞ্চার পথ পাইছি, সেটা হচ্ছে y অক্ষের সমীকরণ, অর্থাৎ y অক্ষে যে কোনো বিন্দুই নাও যাদের দূরত্ব সমান হবে। অর্থাৎ y অক্ষের উপর যে কোনো বিন্দুর দূরত্বই a এবং b থেকে সমান। ও 0,0 তোমরা জানো, এটা লিখি নাই সেজন্য। তো এটা প্রমাণ হয়েছে, দেখছো y অক্ষের উপর a এবং b থেকে যে কোনো বিন্দুই টানা হোক না কেন দূরত্ব সমান। আর y অক্ষের সমীকরণ x is equals to 0, এটা মনে রাখতে হবে। y অক্ষের সমীকরণ x is equals to 0, মানে x অক্ষের সমীকরণ y equals to 0, x অক্ষের সমীকরণ y is equals to 0 এবং y অক্ষের সমীকরণ x is equals to 0। তোমরা নেক্সট ম্যাথে যাইছে, এখানে একটা খালি রাখছিলাম কেন? খালি রাখছিলাম না, দরকার নাই, আপাতত করে ফেলছি আমি পেজ নিয়ে। তো পরবর্তী ম্যাথ, এটা মনে হয় আমাদের 6 নম্বর ম্যাথ। মানে ম্যাথ তো অনেক করাইছি, বাট ওইগুলিকে নাম্বার নাম্বার দেওয়া দরকার নেই, এগুলি এক রকমই ম্যাথ, জাস্ট একটু টাইপ মানে একটু অন্যরকম, তো সেগুলি আর আলাদা করে ম্যাথের কাতারে ধরি নাই। দেখো এ বিন্দু 2,3 এবং বি বিন্দু দেওয়া আছে, বিন্দু দুইটি স্থির বিন্দু। এ এবং বি বিন্দু হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত 2:3 হলে সঞ্চার পথটির সমীকরণ। অর্থাৎ ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু, ধরি পথের উপর, লিখে এত বাজে হইতেছে কেন,
ধরি সঞ্চার পথের উপর পথের উপরস্থ যে কোনো বিন্দু বিন্দু পি এক্স কমা ওয়াই। আমাদের বলছে যে এপি ইস টু বিপি ইজ ইকুয়ালস টু 2:3, বা এপি বাই বিপি ইজ ইকুয়ালস টু 2/3। আচ্ছা, এপি বিপি কেন লিখলাম সেটা বুঝছো তো? এ এবং বি বিন্দু হতে একটি সেটের যে কোনো বিন্দুর, অর্থাৎ একটি সেট আমরা ধরে নিচ্ছি পি এক্স কমা ওয়াই, সেটার দূরত্বের অনুপাত 2:3 দেওয়া আছে। এইটুক বুঝছো তো? এ পর্যন্ত বুঝছো না? এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপরে যদি আমরা গুণ করে দেই, ধরো এপি 3AP ইজ ইকুয়ালস টু, অর্থাৎ আর গুণন করে দিছি 2BP, 3AP ইজ ইকুয়ালস টু 3AB না 3AP, বলি পি লিখি বি, 3AP ইজ ইকুয়ালস টু 2BP। বা এই দুটাকে স্কোয়ার করে দিই, পরে স্কোয়ার করতে পারো, বাট আমি আগে স্কোয়ার করতেছি, তাহলে সূত্র লেখার সময় রুটের ঝামেলাটা নেই। ধরে স্কোয়ার করে দিলাম, 3AP এর স্কোয়ার করলে 9AP স্কোয়ার, আর 2BP এর স্কোয়ার করলে 4BP স্কোয়ার। সেটা বিপি মানে কিন্তু আবার বন্দি পাঠশালা না। 9 ইন্টু রুট, রুট হয় দূরত্বের সূত্রে রুট হয়, বাট এখানে স্কোয়ার করে দিচ্ছি, রুট নাই। তো এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস y minus 3 whole square is equals to 4 into x minus minus plus 1, अरे 1 दी नहीं, plus 1 whole square plus y minus 4 whole square। এটাকে যদি আমরা ভাঙাই একবারে গুণ করে দেই 9 into, আচ্ছা ক্যালকুলেশন করা কিন্তু আমার কাজ না, এটা তোমাদের কাজ, বাট আমি এটা ফার্স্ট করব। এরপরে আর কোনো ক্যালকুলেশন আমি করে দেবো না, তোমরা করবা। ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 is equals to 4 into x square plus 2x plus 1 plus y square minus 8y plus 16। এটা আমি একটু কপি করি, পরের পেজে কাটে দিবি। ওকে, তারপর এটা যদি আমরা গুণ করে দেই, দেখো 9x স্কোয়ার মাইনাস 4 নং 36 x প্লাস 9y স্কোয়ার মাইনাস 6 নং 54 y, আর 13 4 আর 9 যোগ করলে 13, 13 ইন্টু 9 হচ্ছে 117 প্লাস 117 ইজ ইকুয়ালস টু 4x স্কোয়ার প্লাস 4 দুগুণা 8x প্লাস 4y স্কোয়ার মাইনাস 4টা 32y, আর 16, আর এখানে কত 16 আর 1 17, 17 ইন্টু 4 17 ইন্টু 4 প্লাস 68। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আসবে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস এখানে 36x মাইনাস 36x এখানে প্লাস 8x, তো এটা এখানে মাইনাস হয়ে যাবে, এপাশে আনলে 44x মাইনাস 22y
প্লাস 49 ইজ ইকুয়ালস টু 0, যেটাই আমাদের চাইছে সঞ্চার পথের সমীকরণ। এটাই আমাদের কিন্তু চাইছিল। এটাই আমাদের সঞ্চার পথের সমীকরণ। ওকে, তো আমরা পরবর্তী মেথে যাই। ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে তোমাদের। ক্যালকুলেশন আমার কাজ না, যদিও এটা আমি করে দিচ্ছি। এটা মনে হয় 6 নম্বর মেথ না? ওকে, তো দেখো এ এ কমা 0 এবং বি 0 কমা এ বিন্দু দুইটি হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের বর্গের অন্তর। কোশ্চেনটা একটু টাফ না? 2a এর সমান হলে সঞ্চার পথটির সমীকরণ। আচ্ছা, এটা চিত্র আঁকার দরকার নেই। দেখো যে কোনো একটি বিন্দু ধরি, যে কোনো একটি বিন্দু p x, y। তোমাদের কি বলছে দেখো, এই দুইটা বিন্দু হতে যে কোনো একটি সেট অর্থাৎ p এর বর্গের অন্তর, অর্থাৎ ap স্কয়ার মাইনাস অন্তর, বর্গের অন্তর bp স্কয়ার ইজ ইকুয়ালস টু 2a, বর্গের অন্তর 2a বলা আছে। বাট বাট এখানে একটা মিস্টেক্স আছে। এখানে শুধু 2a হবে না, প্লাস মাইনাস 2a হবে। কেন বলতো? কজ আমরা ap এর দূরত্ব কত আমরা জানি না। এটার দূরত্ব ধরো 2 হইতে পারে, আবার বিপি এটার দূরত্ব জানি না, এটার দূরত্ব 3 হইতে পারে। তাহলে কিন্তু এখানে নেগেটিভ হয়ে গেল। আবার এপি এর দূরত্ব 3 ও হইতে পারে, বিপি এর দূরত্ব 2 হইতে পারে, তখন পজিটিভ। তো নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভ দুইটাই হবে, অর্থাৎ প্লাস মাইনাস 2a হবে দূরত্বের অন্তর। তো এপি কত হয় একবার স্কয়ার করা যেত, তো আমাদের রুটের কোনো ঝামেলা নাই। এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস মাইনাস, যেহেতু তো একটা ব্র্যাকেট দিয়ে নিই, এক্স স্কয়ার যেহেতু এটা 0 কমা এ প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 2a। ওকে, এটা আমি একটু ছোট করে নিলাম, এই পেজে শেষ করতে পারলে ভালো হয়, যদিও আমি পারবো না, লেখা অনেক বড় হয়ে যায় গ্রাফিক্স টেবিলে লিখলে। এক্স স্কয়ার সূত্রে ভাঙে, এক্স স্কয়ার মাইনাস 2ax প্লাস এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার গুণ করে দিব একবারে মাইনাস দিয়ে, মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2ay, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস 2ay মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 2a। দেখো এখানে এই এক্স স্কয়ার, আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করি। দেখো এক্স স্কয়ার কাটা, ওয়াই স্কয়ার কাটা, এ স্কয়ার কাটা, আর থাকে হচ্ছে, দেখো থাকে কি, থাকে হচ্ছে মাইনাস 2ax প্লাস 2ay ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 2a। আমি এই পেজে শেষ করি। ইজ ইকুয়ালস টু, কালিগুলি একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। ইজ ইকুয়ালস টু আমরা যদি a কমন নিয়ে বাদ দিয়ে কাটাকাটি করে ফেলি, দেখো a কমন নিয়ে কাটাকাটি করে ফেললাম, 2a কমন নিয়ে আর কি, 2a কমন নেই, মাইনাস, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 1 থাকে, বা y ইজ ইকুয়ালস টু x প্লাস মাইনাস অফ 1। আচ্ছা, এখানে y এক পাশে রাখলাম কেন সেটা পরে বুঝবা, যখন সরলরেখার সমীকরণ পড়বা তখন দেখবা y এক পাশে রাখতে হয় আর বাকিগুলো অন্য পাশে রাখতে হয়, সেজন্য একবারে ওই নিয়মে করলাম। আবার x যেহেতু এই পাশে মাইনাস থাকে, তো এটার সৌন্দর্য রক্ষার্থেও তো আমাদের সমীকরণ আসছে y ইজ ইকুয়ালস টু x প্লাস মাইনাস অফ 1। এখানে বুঝার ব্যাপার খালি একটাই, প্রশ্নটা একটু টাফ। দুইটা বিন্দু দেওয়া আছে, বলা আছে যে কোনো একটি বিন্দু থেকে তাদের বর্গের অন্তর, অর্থাৎ তাদের আগে বর্গ করবা তারপর বিয়োগফল। আর এখানে প্লাস মাইনাস অফ 2 হচ্ছে, আমরা জানি না কোনটা বড় কোনটা ছোট, সেজন্য প্লাস মাইনাস দিতে হবে। ওকে, আমাদের 3 পয়েন্ট বি ও 3 এর ডি ও শেষ, এখন আসছে 3 এর ই, না সরি 3 এর ডি শেষ হয় না, একটু আছে। আচ্ছা, এটা আমরা কি 3 এর সি পড়লাম, 3 এর ডি তো পড়ছি না? আচ্ছা 3 এর ডি তাহলে শেষ মনে হয়, 3 এর ডি শেষ, 3 এর ই শুরু করবো, আমি দেখতে হবে। মানে ম্যাথ তো অনেকই আছে, বাট আমি সব টাইপ কভার করছি না, এটা একটু দেখতে হবে।
থ্রি এরই শুরু করবো এরপর থেকে। একটু দেখে নেই আমি, তোমরা একটু পানি টানি খাও। ওকে, না থ্রি এর ডিতে ম্যাথ মোটামুটি সব টাইপ কভার করা হয়েছে। ম্যাথ আছে, ম্যাথ তোমরা করবা। সব ম্যাথ তো আর করাই দেওয়া পসিবল না, যেগুলি করাই দেওয়া পসিবল করে দিচ্ছি, মানে টাইপ গুলি কভার করছি, বাকিগুলি তোমরা করবা। যদি কোনোটা সমস্যা থাকে অবশ্যই আমাকে, আমার সাথে যোগাযোগ করবা, কমেন্ট করবা। আমি আমার ফেসবুক আইডি দরকার হলে দিয়ে দিব, ওইখানে আসবা, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সমস্যা নাই। ইউটিউবে তো আর তুমি তোমার প্রবলেমটা বলতে পারবা না, সেখানে পারবা, সমস্যা নেই, আমার সাথে থাইকো। সমস্যা থাকলে ডিরেক্ট মেসেজ দিবা, সমস্যা নাই কোনো, করে দিব ফ্রি টাইমে। দেখো সরল রেখার ঢাল, থ্রি দিয়ে আমরা পড়ছি সঞ্চার পথ। তিনের এক পড়ছি কি, পোলার এবং কার্তেশীয় সরলরেখার। তিনের বি পড়ছি কি, রেশিও বা অনুপাত। তিনের সি কি পড়ছি, ক্ষেত্রফল। তিনের ডি পড়ছি সঞ্চার পথ, এবং তিনের ই পড়ব ঢাল এবং সরলরেখার সমীকরণ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথ তোমরা পাবাই। সরলরেখা থেকে দুইটা কোয়েশ্চেন হয় ইউজুয়ালি, দুইটা হয় বা বৃত্তর সাথে মিক্স হয় আর কি, তো দুইটাই ম্যাক্সিমাম টাইমে হয় ম্যাক্সিমাম বোর্ডে। তো একটা এখান থেকে পাবা, তিনের পাঁচ আর তিনের ছয় মিলে সরলরেখার একটা পাবা। তো দেখো এটা সংজ্ঞা মুখস্থ দরকার নাই, পুরো জাস্ট কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তাকে ট্যানজেন্টকে ঢাল বলে, ধনাত্মক দিকের সাথে। বুঝাই আমি, চিত্র আঁকি। এটা অক্ষ, এটা অবিন্দু, সরি প্রবিন্দু 0,0, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ। তো ধরো যে এটা একটা সরলরেখা, এবং যে কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এটা একটা কোণ, থিটা কোণ, থিটা কোণ। এটা ধরো এ বি, সরি এটা পাই হয়ে গেছে না, সেটা এ বি। এন্ড আরেকটা কিন্তু কোণ উৎপন্ন করে এইটা, এটা হবে 180 মাইনাস থিটা। ওটা যদি থিটা হয় এটা 180 মাইনাস থিটা, কজ পুরাটা হচ্ছে 180, পুরাটা 180, এটা যদি থিটা হয় এটা 180 মাইনাস থিটা। তো এটাকেই ঢাল বলে। ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করি, বাট টেন থিটা, টেন থিটা। ওকে, তোমরা পরবর্তী পেজে এখান থেকে একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল, ধরো যে এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে ঢাল কত? এটা 45 হলে এটা 180 মাইনাস 45 বা 135 ডিগ্রি, তাহলে এটা ঢাল কত? এম ইজ ইকুয়ালস টু 10 45 ডিগ্রি, বা 1, আবার 10 মাইনাস মাইনাস 135ও কিন্তু দিতে পারো, দুটোটাই। কিন্তু আমরা অবশ্যই পজিটিভ অ্যাঙ্গেলটাই নিব। 10 মাইনাস 135 দিতে পারো, যেটা 1 আসবে, ক্যালকুলেটরে বসায় দেখতে পারো, কিন্তু আমরা পজিটিভটাই নিব অলওয়েজ। কজ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা সেই বলা, কি বলে, সংজ্ঞাতেই বলা আছে। তো ধরো যে আরেকটা জিনিস দেখো, দেখে এমন বলা আছে, এম ইজ ইকুয়ালস টু 1/√3 হলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে। আমরা কি জানি, এম ইজ ইকুয়ালস টু টেন থিটা, বা থিটা ইজ ইকুয়ালস টু
tan ইনভার্স m, বা থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ 1/√3, আর tan ইনভার্স 1/√3 মানে আমরা জানি 30 ডিগ্রি, বা ক্যালকুলেটরে বসায় দিবা দেখবে এটাই আসছে, থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো আমরা ডিরেক্ট এখন আরেকটা এসে যাই, সরলরেখার ঢালের আরেকটু হার্ড টাইপের। এতক্ষণ তো ইজি, মানে এটা তো একদম ইজি বেসিক্স এরও। এখন দেখো আরেকটা সংখ্যা আছে, কোন সরলরেখার উপরস্থ দুইটি বিন্দুর মধ্যে ভুজের পরিবর্তনের জন্য, একক ভুজের পরিবর্তনের জন্য কোটির মানের যে পরিবর্তন হয় তাকে সরলরেখার ঢাল বলে। বুঝছো? আমি বুঝাইতাছি, আবার চিত্র এঁকে বুঝাইতাছি। ঢাল আমরা কি জানছি, m ইজ ইকুয়ালস টু tan থিটা। আর tan থিটা মানে কি, টেরা লম্বা ভুজ মানে লম্ব বাই ভূমি, যেটা জিওমেট্রি থেকে আসছে। একক ভুজের পরিবর্তনের জন্য কোটির পরিবর্তনকে ঢাল বলে, যেটা আমি চিত্র এঁকে দেখাইতেছি। যেটা ধরো অক্ষরেখা, এটা y অক্ষ, এটা x অক্ষ। এইটা ধরো একটা মানে রেখা, যেটা এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করে, যেটা আমরা জানি না থিটা কোণ। এখান থেকে আমরা যদি লম্বটা নিই, মানে এটা প্রমাণ দেখাইতেছে, এটা তোমাদের মনে রাখতে হবে এমন না, বাট মনে রাখলে ভালো, পড়াইতে গেলে কাজে দিবে। জাস্ট দেখো, তোমাদের ইভেনচুয়ালি সূত্রই মনে রাখতে হবে, এটার কোনো দরকার নাই, বাট দেখায় দেই, জানা থাকা ভালো, অনেকে জানতে চায়। না জানলে সমস্যা এমন না, দেখতে থাকো। ধরো এইটা একটা বিন্দু পি, ওইটা একটা বিন্দু কিউ। তো পি যদি ধরি আমরা x1, y1, কিউ ধরি x2, y2। আচ্ছা, আজানের পরে আমি আবার দেখাইতেছি।
আচ্ছা, তো ধরে নিচ্ছি নাকি, এন্ড এইটা আরেকটা বিন্দু। দেখো, ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব এক্স অক্ষ বরাবর x1, এবং এই দূরত্বটা y1। আবার ও বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব এক্স অক্ষ বরাবর x2, y অক্ষ বরাবর y2, রাইট? আবার দেখো, তাহলে এইটা কত, এইটুক কত? এইটুক হচ্ছে, জানি দিয়ে রাখি, পিঙ্ক দিয়ে রাখি, এইটুক হচ্ছে x2 মাইনাস x1, আর এইটুক হচ্ছে y2 মাইনাস y1। যেহেতু এইটুক y, এইটুক y1, তাহলে পুরাটুক y2, y2 থেকে এইটুক বাদ দিলে এইটুক পাওয়া যায়, আর এইটুক পাওয়া যায় x2 মাইনাস x1 করলেই। তো আমরা কি জানি, m কি? m হচ্ছে এই যে ঢালটা, এইটা যদি থিটা হয়, এইটাও থিটা। তো আমরা কি বলছি, সংজ্ঞায় কি দেওয়া আছে দেখো, দেখো এক্স সংজ্ঞায় বলছে একক ভুজের পরিবর্তনের জন্য কোটের যে পরিবর্তন হয় তাকে ঢাল বলে, নাকি? x2 মাইনাস x1 একক ভুজের পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য কোটির মানের পরিবর্তন, পরিবর্তন is equals to y2 মাইনাস y1। সুতরাং এক একক বা একক ভুজের পরিবর্তনের জন্য কোটির পরিবর্তন, কোটির পরিবর্তন is equals to y2 minus y1 divided by x2 minus x1, x1 যেটাই হচ্ছে আমাদের ঢাল, is equals to m লিখতে পারি। বা তোমরা মনে রাখবা, মানে এতটুকু, এই এত কাহিনী যদি মনে না রাখতে পারো, তাহলে জাস্ট মনে রাখবা ঢাল m is equals to y2 minus y1 divided by x2 minus x1, অর্থাৎ কোটির পরিবর্তন বাই ভুজের পরিবর্তন, বা y1 minus y2 divided by x2, সরি x1 মাইনাস x2। অর্থাৎ যেটা দিয়ে শুরু করবা, মানে ভুজ যদি y1 লেখো তাহলে কোটিও y1 লিখতে হবে, আবার কোটি যদি y2 লেখো ভুজও y2 লিখতে হবে। কজ নেগেটিভ নেগেটিভ হলেও কাটা, পজিটিভ মানে মান ইভেন্চুয়ালি একই আসবে, কিন্তু সেম ভাবে শুরু করতে হবে। বা ভুজের কোটির পরিবর্তন ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন তোমরা অনেকে বলতে পারো, একটু আগে পড়লাম, m is equals to tan theta, এখন আবার পড়তেছি m is equals to del y by del x, ব্যাপার কি? কিন্তু খেলা দেখো, tan theta আমরা মানে কি, লম্ব বাই ভূমি, tan theta মানে আমরা জানি। এখানে দেখো, এইটা যদি আমরা থিটা ধরি, এই যে এইটা যদি আমরা থিটা ধরি, এখানে থিটা যদি ধরি, তাহলে tan theta, tan theta is equals to লম্ব কত আসে, লম্ব y2 মাইনাস y1 ই কিন্তু আসে, এবার ভূমি কত আসে, x2 মাইনাস x1 ই কিন্তু আসে, তাহলে ওইটাই কিন্তু ঘুরা ফিরা ওইটাই is equals to tan theta, ওইটাই ঘুরা ফিরা। তো তোমরা যেটা ইচ্ছা ধরো। তো
তোমরা কোনটা মনে রাখবা দেখো, তোমরা কিন্তু তাহলে শেষমেশ এটাই মনে রাখবে, এত কিছু দরকার নেই না বুঝলে। m is equals to y2 minus y1 divided by x2 minus x1 is equals to, এটাও লিখতে পারো y1 minus y2 divided by x1 minus x2 is equals to del y সংক্ষেপে del x is equals to tan theta। জাস্ট এটা মনে রাখবা ঢালের জন্য, তাহলেই না। তো ঢাল বুঝছো আশা করি। এখন আমরা একটু এক্সাম্পলে যাই আবার। আচ্ছা, এক্সাম্পল আগে যাই, পরে ওই টপিকসে যাচ্ছি। তো এটা অক্ষরেখা কি আগে, এটা অক্ষরেখা y অক্ষ, এটা x অক্ষ। হুম, y অক্ষ, x অক্ষ। তো আমরা একটা সরলরেখা আঁকবো। এটা একটা সরলরেখা যেটার একটা কোণ আছে। কোণটা আমরা কত 60 ডিগ্রি ধরি, যেহেতু 30 40 সবগুলি দেখাইছি। ধরো এইটা আরেকটা বিন্দু, যে বিন্দুতে শেষ হয়েছে। এবং আমাদের চাইছে হচ্ছে পি কিউ, এই বিন্দুটার ঢাল চাইছে, পি কিউ বিন্দুটার ঢাল চাইছে। তো আমরা কি করতে পারি, আচ্ছা এটা 60 ডিগ্রি দেওয়া আছে না, ঢাল তো আমরা তাহলে পাইছি, ঢাল তো tan 60 ইজ ইকুয়ালস টু √3। ঢাল তো তাইলে দেওয়াই আছে। তো আমাদের চাইছে আর কি, আচ্ছা তাইলে ধরো ঢাল তো দেওয়াই আছে, ঢাল দেওয়াই আছে। আমাদের চাইছে ধরো যে ভুজ এন্ড কোটের পরিবর্তন কত, এটা চাইছে। ওকে, ঢাল যেহেতু দেওয়া আছে, পরে আরেকটা দেখাইতেছি এখানে ঢাল দাও, আমি এটা কোয়েশ্চেন এক জায়গা থেকে নিয়েছি, তো এখানে এভাবেই ছিল, আমি কোয়েশ্চেনটা জাস্ট এখন উঠাইতেছি, পরে নিজের মতো বানায় আরেকটা দিতেছি। দেখো এখানে ঢাল দেওয়া, দেখো tan 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে, যার মান √3, অর্থাৎ m ইজ ইকুয়াল টু √3, বা m মানে আমরা কি জানি, কোটির পরিবর্তন বাই ভুজের পরিবর্তন, অর্থাৎ √3 মানে কি, √3/1, অর্থাৎ কোটির পরিবর্তন ডেল y ইজ ইকুয়াল টু √3 এন্ড ডেল x ইজ ইকুয়াল টু, সরি 1 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এই যে এইটুকের মান √3, এইটুকের মান 1। বুঝা গেছে? তো এটা আশা করি বুঝছো। তো আমি এখন আরো কিছু থিওরি আছে তারও, আচ্ছা আরো কিছু থিওরি আছে, পরে আরেকটা টপিকে যাব বা আরেকটা এক্সাম্পল দিব, সমস্যা নেই। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ থিটা যখন 90 ডিগ্রি থেকে ছোট, একে বলা হয় সূক্ষ্মকোণ। একে বলা হয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের ক্ষেত্রে ঢাল অবশ্যই পজিটিভ। পজিটিভ কখন হবে, যখন এক্স বৃদ্ধি, এক্স বৃদ্ধি পেলে ওয়াই বৃদ্ধি, বা এক্স যদি হ্রাস পায় তাহলে ওয়াইও হ্রাস পেতে হবে। বুঝাইতেছি, ধরো যে এম, এটা যদি পজিটিভ হয় এটাও পজিটিভ হইতে হবে, পজিটিভ পজিটিভ পজিটিভ। আর যদি হ্রাস পায়, এটা যদি নেগেটিভ হয় এইটাও নেগেটিভ হতে হবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এরকম হতে হবে। দেখো, তো আমরা যদি থিটা ইজ ইকুয়ালস টু, একটা এক্সাম্পলে যাই, থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি যদি হয়, তাহলে এম অবশ্যই হবে tan থিটা, বা tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান 1/√3, ঢাল 1/√3, অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল এক্স। কোটির পরিবর্তন 1, ভুজের পরিবর্তন √3। আর পজিটিভ কখন হয়, এতক্ষণ তো সব পজিটিভের উদাহরণই দিলাম, তার একবার চিত্র আঁকি। এতক্ষণ সব পজিটিভের উদাহরণ যেহেতু দিচ্ছি, এখন চিত্র না আঁকলেও হয়, ওইগুলি আর কি পজিটিভ। যাই হোক, দেখো
এরকম একটা জিনিস, এইরকম দেখো, এখানে কোটির পরিবর্তন পজিটিভ, কোটির পরিবর্তন পজিটিভ, এখানে ভুজের পরিবর্তন পজিটিভ। আবার যদি নিচের দিকে আসো, যদি উপরের দিকে যাই তাহলে দুটোটাই পজিটিভ অর্থাৎ বাড়তেছে, আর যদি নিচের দিকে আসো তাহলে দুটোটাই নেগেটিভ। যদি কোটি কমে ভুজও কমবে, আবার উপরে গেলে কোটি বাড়লে ভুজও বাড়বে, এটাই। দেখো এটা পি ধরি, এটা কিউ ধরি, দেখো পি কিউ, পি কিউ এ ডেল এক্স পজিটিভ, ডেল ওয়াই নেগেটিভ। আবার কিউ পি যদি উল্টা আসি তাহলে ডেল এক্স নেগেটিভ, ডেল ওয়াইও নেগেটিভ, তখন ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু নেগেটিভ। অর্থাৎ দোনোটাই, অর্থাৎ প্লাসই আসবে, দোনোটা একটা বাড়লে আরেকটা বাড়বে, বা একটা কমলে আরেকটা কমবে। আর স্থূলকোণের ক্ষেত্রে আবার উল্টা। দেখো স্থূলকোণটা একবারে বোঝাই যে, স্থূলকোণটা একবারে থিটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে সেটা স্থূল, থিটা 90 ডিগ্রি থেকে বড় হলে সেটা স্থূল, বা এম তখন ঋণাত্মক হবে, এম নেগেটিভ। অর্থাৎ অর্থাৎ এক্স বাড়লে ওয়াই হ্রাস, আবার এক্স হ্রাস ওয়াই বৃদ্ধি, এরকম একটা কিছু হবে। বা ধরো থিটা, আবার একটা এক্সাম্পল আছে, থিটা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি, যেটা একটা স্থূলকোণ, এটা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি, বা এম ইজ ইকুয়ালস টু 10 120 ডিগ্রি। ক্যালকুলেটরে বসাবা, দেখবা আসছে হচ্ছে -√3/1। এখানে মাইনাসটা তুমি যদি -√3/1 বলো আর +√3/-1 বলো, একই কিন্তু কথা। তো একটা বাড়লে আরেকটা অবশ্যই কমতে হবে। বা ডেল ওয়াই পজিটিভ হইলে ডেল এক্স নেগেটিভ হইতে হবে, তাহলে ইভেনচুয়ালি এম ইজ ইকুয়ালস টু নেগেটিভ হবে। আবার ডেল ওয়াই নেগেটিভ হইলে ডেল এক্স পজিটিভ হইতে হবে স্থূলকোণের ক্ষেত্রে, তাহলেই নেগেটিভ হবে ওভারঅল। তবে এটা একটু চিত্র এঁকে বুঝাই। আজকের ক্লাসটা সবচেয়ে লং হয়ে গেছে, মানে এত বড় এই ক্লাস নেই না, আমার কথা বলতেই কষ্ট হইতেছে। তোমরা আর কি 2 দিনে করো তাহলে ক্লাসটা, যদি করতে কষ্ট হয়, আমারই নিতেই কষ্ট হইতেছে। যদিও পড়া ক্লাস করা তো কোনো কষ্ট না, আমি যখন করছি তখন মনে হইতো আরে তারা তো দাঁড়ায় দাঁড়ায়, মানে ভাইয়ারা তো, ভাইয়া তো বলতাম, তোমরা তো ভাইয়াই বলবো আমাদের, ভাইয়ারা তো মজার মজায় ক্লাস নেয়, সব পারে, আমাদের তো বুঝতে হয়। ওনারা বলতো কষ্ট, ক্লাস নিতে কষ্ট, আমরা বলতাম কিসের কষ্ট, সব জানে, আমাদের আরো বুঝতে হইতাছে, কষ্ট করে মাথা কাটাইতে হইতাছে, ওনারা বলে কষ্ট। এখন না বুঝি কথা বলতে কত কষ্ট হবে ভাই। তোমরাও বুঝবা যে মুরব্বীদের মতো কথা বলে ফেলছি না। যাই হোক, পি ধরি একটা বিন্দু, মাইন্ড যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে 2,3, এটা ধর ফোর্থ কোয়াড্রেন্টে আরেকটা বিন্দু, কিউ 4,-1, এটা ধরি কোণ, অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকে যেহেতু ধরতে হয় তাহলে 120 ডিগ্রি ধরি, এমনই মনে হইতেছে দেখে। তাহলে দেখো আমরা যদি, এটা তো ঢাল নাকি, আমরা যদি পি থেকে কিউ এর দিকে আসি, অর্থাৎ এই দিকে আসি, পি থেকে কিউ এর দিকে, পি থেকে কিউ এর দিকে যদি আসি আমরা, তখন দেখো ডেল এক্স তখন বাড়বে, বিকজ এক্স এর সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে আসতেছি, তখন এক্স বাড়বে পজিটিভ। আবার তখন দেখো উপর থেকে কিন্তু আমরা নিচের দিকে আসতেছি, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসতেছি মানে কোটির মান কমতেছে, কোটি নেগেটিভ। আবার যখন আমরা কিউ থেকে পি এর দিকে যাব, দেখো আবার আমরা যখন কিউ থেকে পি এর দিকে যাই, দেখো কিউ থেকে পি এর দিকে যাই, তখন আমাদের কোটি কিন্তু ডেল কিউ কোটি অর্থাৎ বাড়তেছে, নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। কিন্তু তখন আমরা ডান থেকে মানে রাইট থেকে লেফটে যাচ্ছি, তার মানে ভুজ এর মান কমতেছে, অর্থাৎ একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হয়।
এটা স্থূল কোণ। আচ্ছা, আমরা স্থূল কোণ দেখলাম, সূক্ষ্ম কোণ দেখলাম, বাট সমকোণ কেন দেখলাম না? মানে থিটা যদি 90 ডিগ্রি হয় তখন, থিটা ইজ ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয় তখন হইতেই তো পারে, পারে না? তোমাদের মনে কি এটা কোয়েশ্চেন জাগছে? না জাগলে তোমার মনকে জিজ্ঞেস করো, মন কি ঘুমায় নাকি? জাগে না কেন এই কোয়েশ্চেন? এটা তো জাগা উচিত। আমরা দুইটা জিনিস দেখলাম, আরে এটা বাদ কেন রাখবো? ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ধরো যে সমকোণ তো হইতেই পারে। সমকোণ কখন, সমকোণ হইলে কখন? একদম যখন ওয়াই অক্ষের সমান্তরাল তখন এটা সমকোণ। এই যে সমকোণ, এই যে সমকোণ, সমকোণ। তো এটা তো ও বিন্দু 0,0। সমকোণের উপর যে কোনো একটা বিন্দু ধরো, 2,1, এটা 1 ধরো, এটা 1 ধরলে এটা 2,1 বা 4,1 বাড়বে। বাট এখানে কিন্তু ভুজের মানের মানে কোটির মানের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। কোটির মানের যদি পরিবর্তন না হয় তখন কি হয় দেখো তো, এম ইজ ইকুয়ালস টু, কোটির মানের পরিবর্তন হয় না, সরি সরি সরি, ভুজের মানের পরিবর্তন হয়। আরে কি লিখছি, উল্টা লিখছি তো। সরি, ওয়াই অক্ষের উপর কোটির মানের তো পরিবর্তন হবে, বিকজ কোটি বাড়তেছে কিন্তু ভুজ কিন্তু সেম সেম থাকতেছে। ভুজের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটা 1,2 ধরি। আবার এখানে ভুজের মান যেহেতু পরিবর্তন হয় না, 1,4, ভুজের মানের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ ডেল ওয়াই আছে বাট ডেল এক্স, ডেল এক্স মানে কি, এক্স মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0, যেহেতু এখানে ভুজের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা ওয়াই এর উপর অবস্থিত। তার মানে কি দেখো, সামথিং কমা সামথিং কমা 0 বা অসংজ্ঞায়িত। সামথিং কমা 0 মানে কি, অসংজ্ঞায়িত। ক্যালকুলেটরে দাও। আচ্ছা, আমি আরেক ভাবে দেখাইতেছি, তখন দেখবা ক্যালকুলেটরে দেখবা, দেখবা কিছু আসবে না, ম্যাথ এরর আসবে। অসংজ্ঞায়িত দেখো, টেন, সরি, থিটা 90 ডিগ্রি যখন হয়, ঢাল সমান সমান কি, টেন থিটা। ঢাল সমান সমান কি, টেন থিটা। টেন 90, থিটার মান 90, টেন 90 ক্যালকুলেটরে বসাও, দেখো কি আসে, অসংজ্ঞায়িত আসবে। অর্থাৎ কোন বিজ্ঞানীরা এটা এখন আবিষ্কার করতে পারেনি বা সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করতে পারেনি। তুমি যদি পারো সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করতে, তুমি নোবেল পাবা। পারলে বইলো। তো এটাই, সেজন্য সমকোণ আমরা আনবো না এখানে। তো আমরা একটু এক্সাম্পলে যাই। প্রশ্ন, -4, আরে লেখা ওঠে না, -4,2 এবং 2, -1 বিন্দুগামী রেখার ঢাল কত? রেখার ঢাল কত? তো আমরা কি জানি, m is equals to y2 minus y1 divided by x2 minus x1। সূত্র দরকার নেই, ডিরেক্ট লিখে দিবা, -1 -2, এটা কি, x2 কত, 2 মাইনাস -4 বা +4 ইজ ইকুয়ালস টু, উপরে আসে কত, আমি ঠিক লিখছি না? ঠিকই তো লিখছি, ওকে। উপরে আসে -3, নিচে আসে 6 বা -হাফ বা -হাফ। আর যদি বলে থিটা কত, থিটা কত এটাও তো চাইতে পারে। ঢাল বের করলাম, থিটাটাও বের করি নাকি। থিটা আসবে হচ্ছে, আমরা জানি কি, m ইজ ইকুয়ালস টু টেন থিটা, বা থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স m, বা টেন ইনভার্স মাইনাস হাফ, দেখবা আসবে হচ্ছে, টেন ইনভার্স মাইনাস হাফ ক্যালকুলেটরে বসাও, দেখবা আসবে হচ্ছে -26.565 ডিগ্রি। শুধু এটা না, আরেকটা তুমি লিখতে পারো, আরো অনেক লিখতে পারো, বাট প্রথম দুইটাই লিখি। 153.435 ডিগ্রি, আর অনেক কিভাবে লিখতে পারো সেটা বিপরীত ত্রিকোণমিতিতে শিখবা। তো এটা এমন কেন হইলো দেখো তো, দুইটা অ্যান্সার কেন আসলো দেখো। আমরা অবশ্যই প্রথমটা নিব, প্রথমটা বেশি গ্রহণযোগ্য, অবশ্যই প্রথমটা নিব।
এটা এমন আসছে কারণ আমাদের রেখাটা এরকম ছিল, ধরো এখানে একটা বিন্দু ছিল 4, -4, 2, এটা আরেকটা বিন্দু ধরো 2, -1। তো আমাদের এই যে, সরি সরি, দ্বিতীয়টা বেশি গ্রহণযোগ্য, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণটা আমরা বেশিরভাগ নিই। তো দ্বিতীয়টা বেশি গ্রহণযোগ্য, প্রথমটা কম গ্রহণযোগ্য, আমি উল্টা বলছিলাম। মাইনাস নেগেটিভ হচ্ছে পজিটিভটা। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে আসে হচ্ছে 153, অর্থাৎ স্থূল কোণ 0.435 ডিগ্রি। আর ঋণাত্মক দিকে যদি আমরা নিই তখন হচ্ছে 26 দশমিক সামথিং সামথিং ডিগ্রি, -26। তো আমাদের প্রথমটা নিতে হবে, এইটা বেশি গ্রহণযোগ্য, প্রথমটা। প্রথমটা নিবা অ্যান্সার হিসেবে, বা দুইটাই দিতে পারো, সমস্যা নেই, বাট প্রথমটা, একটা দিলে প্রথমটা দিবা। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট কনসেপ্টে যাই। এটা হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্ট। আচ্ছা, এগুলো দেখো, এটা আমি ডিরেক্টলি আমি লিখে দিতে পারি, এটা মুখস্থ রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা না, আমি প্রমাণ করি আসি। যদি মুখস্থটা আগে দেখাই দিই, তোমরা অনেকে প্রমাণই দেখতে চাবে না। আগে আমি প্রমাণ দেখাই, পরে মুখস্থ কি রাখবা সেটা বলি। প্রমাণের কোনো দরকার নাই, বাট দেখাই। m = tan থিটা, আমরা জানি। এটা কি বলছে, m ঢাল y অক্ষের ছেদকৃত অংশ c দেওয়া থাকবে। ওকে, ছেদকৃত অংশ c মানে কি বুঝাইছে এটা বুঝো? x অক্ষ, y অক্ষ, x অক্ষ, y, ধরো যে y অক্ষের ছেদকৃত অংশ মানে এমন একটা কিছু, এই যে যেখানে y অক্ষের ছেদাংশ c, এই যে এটা c, y অক্ষের ছেদাংশ c। এইটা কত, এটা দেখো, ও, এটা ও বিন্দু, ও 0,0, অর্থাৎ এটা ভুজ যেহেতু 0, 0,c। এবং আরেকটা বিন্দু ধরো এটা পি, পি বিন্দু ধরো x, y, এটা থিটা কোণ, এই যে এটা থিটা কোণ। তাহলে দেখো, এরকম একটা ত্রিভুজ হয় এখানে, এরকম একটা ত্রিভুজ হয় যেখানে এই পুরোটা হচ্ছে ওয়াই, আর এইটুক হচ্ছে সি। কেন সি? এইটা যদি সি হয়, মানে ওইটা যদি সি হয়, যে এইটা যদি সি হয় তাহলে এইটাও সি, আর এই পুরাটা হচ্ছে ওয়াই। পুরোটা যদি ওয়াই হয় তাহলে শুধুমাত্র এইটুক কি, শুধুমাত্র এইটুক হচ্ছে ওয়াই মাইনাস সি, ওয়াই মাইনাস সি, আর এইটুক হচ্ছে এক্স, এইটুক হচ্ছে এক্স, এই যে এইটুক হচ্ছে এক্স। তাহলে আমরা ধরি যে এটা এ, ওইটা পি, এটা কি ধরবো, এটা এন ধরি, এন বা বি যে কোনো, আছে এন ধরি, এ পি এন। ওকে, তাহলে আমরা ত্রিভুজ এ পি এন হতে ট্যান থিটা, ট্যান থিটা আমরা জানি কি, লম্ব বাই ভূমি। লম্ব কত, ওয়াই মাইনাস সি, এই যে এইটুক, এটা লম্ব ওয়াই মাইনাস সি, এটা যেহেতু সূক্ষ্ম সমকোণ, ওয়াই মাইনাস সি। আর ভূমি কত, ভূমি হচ্ছে শুধু এক্স। আবার ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে আমরা এম, আগের আগের ক্লাস মানে আগের ম্যাথটায় দেখছি বা আগের টুকে শিখছি, ওয়াই মাইনাস সি বাই এক্স, বা আমরা গুণ করে দিই আড়াআড়ি, এম এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস সি। কিন্তু আমরা সরল রেখায় অলওয়েজ ওয়াই কে এক পাশে রাখি আর বাকিগুলিকে আরেক পাশে রাখি। তো ওয়াই কে পাশে রেখে ওই সি কে ওই পাশে বাড়াই দেবো, এম এক্স প্লাস সি, যেটা হচ্ছে আমাদের এইটুক মনে রাখতে হবে। আর বাকি প্রমাণ প্রমাণ ভুলে যাও, ফেলে ফেলো, সমস্যা নাই, তোমাদের কোনো জায়গায় কাজে লাগবে না, বোর্ড বলো, অ্যাডমিশন বলো, কোথাও লাগবে না, পড়াইতে গেলে লাগবে আর কি। এইটুক মনে রাখলেই হবে। আর মানে প্রমাণ ভুলে গেলেও সমস্যা নাই, এইটুক মাস মনে রাখতে হবে। সরলরেখার ঢাল দেওয়া থাকলে এটা হচ্ছে সমীকরণ, সরলরেখার ঢাল দেওয়া থাকলে এটা হচ্ছে সমীকরণ। তো আমরা কিছু এক্সাম্পলে যাব। ধরো যে সরলরেখার আরে
ঢাল দেওয়া আছে √3, তাহলে সমীকরণ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা জানি y is equals to mx plus c, বা y is equals to ঢাল মানে √3 x plus c, এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। বা আরেকভাবে দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে ধরো যে কোণ দেওয়া আছে, 45 ডিগ্রি হলে সরলরেখার সমীকরণ তো এইটা কিভাবে, বা y আমরা সূত্র লিখবো mx plus c, বা y is equals to tan 45x plus c, tan 45 মানে 1, বা y is equals to x plus c, that's it। তারপরে ধরো যে এমন একটা জিনিস দেওয়া আছে, যেমন একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে ঢাল বের করতে পারবো। x minus √3y is equals to 4√3 এর ঢাল এবং থিটা is equals to what? তোমরা y কে এক পাশে রাখবো, বাকি সব এক পাশে। এটা শর্টকাট আছে একটা, এটা আমি পরের ক্লাসে দেখাবো, আজকের ক্লাসে শর্টকাট দেখাবো না। আচ্ছা, দেখাই দিব না, সমস্যা নেই। √3y is equals to x minus 4√3, y কে এক পাশে রেখে বাকি দুইটাকে এক পাশে, √3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলে is equals to 1/√3x minus 4, অর্থাৎ c এর মান -4। এটা হচ্ছে সমীকরণটা, কিন্তু আমাদের বের করতে বলছে হচ্ছে ঢাল এবং কোণ। এটা যদি আমরা বের করি, ঢাল কি, এই রেখার ঢাল কি? ঢাল হচ্ছে এইটুক, এই যে এইটুক, x এর সহগ হচ্ছে ঢাল, m is equals to 1/√3। এটা যদি হয় তাহলে tan theta is equals to 1/√3, সুতরাং theta is equals to 30 ডিগ্রি। আপাতত এইটুক। আর এটা শর্টকাট হচ্ছে ঢাল ঢাল ঢালের শর্টকাট হচ্ছে x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ সরি মাইনাস x এর সহগ বাই y এর সহগ। ওকে, শর্টকাট। দাঁড়াও, পরের পেজে আমি শর্টকাট দিই। শর্টকাট m is equals to মাইনাস x এর সহগ বাই y এর সহগ। এটা করো, দেখো ঢাল ওইটাই আসবে যেটা আসছিল। শর্টকাটটা এমসিকিউ এ কাজে লাগবে, বাট লং কাটে শর্টকাট দিলে গোল্লা পাবা, গোল্লা। এরকম আরো অনেক ম্যাথ আছে বইয়ে, সেগুলি তোমরা করবা। আচ্ছা, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে বলো তো? মূল বিন্দুগামী, ওইটা তো কি বলে, y অক্ষ হতে c পরিমাণ অংশ কর্তন করছিল। যদি এটা মূল বিন্দুগামী হয়, তাহলে ধরো যে এটা x অক্ষ, এটা y অক্ষ, আর সরলরেখাটা হচ্ছে এরকম। সরলরেখাটা মূল বিন্দু দিয়ে গেছে একবারে, এই যে এরকম মূল বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ y অক্ষের কোনো ছেদাংশ নাই, y অক্ষের কোনো ছেদাংশ নেই। তাহলে আমরা কি জানি, ছেদাংশ থাকলে mx plus c, c হচ্ছে y অক্ষ হতে ছেদকৃত অংশ, তো c is equals to 0, এখানে c is equals to 0, সুতরাং y is equals to mx। মূলবিন্দুধারী সরলরেখার সমীকরণ y is equals to mx। ওকে, তো সরলরেখার ঢাল m এবং উপরস্থ একটি বিন্দু x1 y1 দেওয়া থাকলে
সরলরেখার একটি বিন্দু x1 m এবং x1 y1 দেওয়া থাকলে তখন সরলরেখার সমীকরণ কি হবে? এটা হচ্ছে তো ধরো একটা বিন্দু যেটা x1 y1 দেওয়া আছে, এটা ধরো x1 y1 দেওয়া আছে, এটা ধরো ঢাল, মানে ঢালের কোণ থিটা দেওয়া আছে, আর এখানে আমরা একটা বিন্দু ধরে নেব x, y। তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারি। মানে ঢাল, দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল কিভাবে বের করে? এটা তো যেহেতু একই সরলরেখার বিন্দু তো সমস্যা নাই, তো ধরে নিবে একটা। তো ঢাল, দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল m ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস, সরি উপরে তো কোটি হয় নিচে ভুজ হয়, y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এটা সমীকরণ কিভাবে বের করবা? ঢাল কিভাবে, ঢাল কিভাবে বের করে, এটা সমীকরণ কিভাবে? এটা গুণ করে দিই আমরা, m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা। y কে এক পাশে, y কে পাশে আনি, y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে সরলরেখার, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বা এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস মাইনাসে প্লাস টু ডিভাইডেড বাই মাইনাস টু মাইনাস ওয়ান, সরি মাইনাস ওয়ান হবে কেন, মাইনাস ফোর, মাইনাস টু মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, কত, ওয়াই মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস সেভেন। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মাইনাস সিক্স এক্স হবে, মাইনাস সিক্স প্লাস টু এর সাথে গুণ হইলে মাইনাস টুয়েলভ ইজ ইকুয়ালস টু, এখানে মাইনাস সিক্স, আচ্ছা মাইনাস, এখানেও মাইনাস সিক্স, এখানেও মাইনাস সিক্স, এটা কিন্তু কাটাকাটি চলে যায় আগেই, ধরো এটা কাটাকাটি চলে যায়, তো আমাদের ক্যালকুলেশন আরো ইজি হয়ে গেছে। এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানেও মাইনাস সিক্স, এখানেও মাইনাস সিক্স, তাহলে আরো ইজি হয়ে গেছে, এক্স প্লাস টু ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান, বা আমরা যদি একসাথে আনি ফেলি সব, এক্স মাইনাস ওয়াই, এটা মাইনাস ওয়ান পাশে আসলে প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন আমরা যে ম্যাথটা রেখে আসছিলাম ওইটা করব। এটা কয় নাম্বার স্লাইডে ছিল? এই তো, এটা ম্যাথটা রেখে আসছিলাম তখন। এই ম্যাথটা একটু পড়ো, এটা আমার একটু পানি খেয়ে নেই, তোমরা একটু পড়ো। ওকে, করছো? আচ্ছা, এ বি সি ডি চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ওকে, প্রমাণ করা যাচ্ছে। আমরা আগে দুইটা সরলরেখার সমীকরণ বের করে নিই, দুইটা সরলরেখার আগে সিডি, যেহেতু আমাদের আগে এবি কে কি অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে, তো আমাদের আগে সিডি সরলরেখার সমীকরণ বের করতে হবে। সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ দেখো, সূত্রটা তো আগে দেখাইলাম, তো এখন আমি জাস্ট লিখে ফেলবো ডিরেক্ট, সূত্র লিখবো না, ডিরেক্ট লিখে ফেলবো, এক্স প্লাস টু ডিভাইডেড বাই মাইনাস টু মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই, সরি
ডিভাইডেড বাই 3 মাইনাস 1। তো এখানে সমীকরণ আসছে আমাদের, সমীকরণ আসবে দেখবা এক্স প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0, সমীকরণ আসছে। তো এখন আমাদের কোয়েশ্চেন কি, এইটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে আমাদের সিডি রেখা, যেটা সমীকরণ মাত্র বের করলাম। এটা এ -1, -1, এটা বি 5, 7, এটা সি সরল রেখা, যেটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0, যেটা আমরা মাত্র বের করলাম। এটা আমরা কি জানি, একটু আগে যে সূত্র দেখলাম, মানে একটু আগে মানে অনেকক্ষণ আগে, সূত্রে কি বলা ছিল, m1 is to m2 is equals to, সমীকরণগুলি দিয়ে সিদ্ধ করে দিতে হবে, ax1 plus by1 plus c divided by ax2 plus by2 plus c, এটা হচ্ছে m1 is to m2 আসবে। তো দেখো এটা যদি আমরা করি, আসে হচ্ছে সিদ্ধ করাই -1 -3 -7, সিদ্ধ করাইলে ক্যালকুলেশন করাইলে দেখবা সেম যেটা বলছে দেখাইতে ওইটাই আসবে, 21 - 7 ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে -11/19, বাট মডিউলাসে আছে, দেখছো মডিউলাসে আছে, আর অনুপাত কখনো ঋণাত্মক হয় না, 11:19, এটা হচ্ছে আমাদের দেখাইতে বলছিল, এটা হচ্ছে প্রথম পার্ট। এখন আমরা যাব দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে আমাদের এবি সমীকরণটা বের করতে হবে, এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ ডিরেক্ট লিখবো, x plus 1 divided by -1 - 5 is equals to y plus 1 divided by -1 - 7, বা 4x - 3y plus 1 is equals to 0। এটাও সেম ভাবে করবা, বাকিটুক আমি আর করবো না, বাকিটুক তোমরা করবা, দেখবা আসে হচ্ছে অ্যান্সার আসবে হচ্ছে m1 is to m2 আসবে হচ্ছে 8:7, এটা তোমরা করবা, আমি ফার্স্ট পার্ট করে দিছি, সেকেন্ড পার্ট তোমরা করবা, সেম প্রসেস। যদি আটকে যাও তাহলে বলবা, আটকে গেলে মাইর খাবা, কারণ সেম প্রসেস, এইটুক যে প্রসেস করছি এইটুক সেম প্রসেস। এখন যদি আটকাও ভাই তাহলে আর কি বলবো। যাই হোক, আমাদের লেকচার আজকে এই পর্যন্তই ছিল, আমরা 3-5 ধরছি বাট শেষ করতে পারিনি, 3-5 শেষ হবে কালকে। আমাদের 3-4 কিছু কয়েকটা ম্যাথ মিসিং গেছে, দাঁড়াও একটু দেখি, কয়েকটা ম্যাথ ছিল, আমি যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আমি এটা 3-4 কয়েকটা ম্যাথ মিসিং আছে, এটা আমি ইম্পর্টেন্ট হইলে আমি এটা আবার রেকর্ড করে দিয়ে দিব। আর 3-5 আমরা ধরছি, 3-5 পর্যন্ত আমরা ধরছি, ওইগুলি তোমরা যেটুক পড়াইছি ওইটুক দেখবা, এই টাইপের ম্যাথ আছে নাকি, ম্যাথ থাকলে করে ফেলবা। আর 3-4 যে ম্যাথ গুলি আছে কয়েকটা, মানে ওইগুলোর থিওরি নাই, জাস্ট ম্যাথ, ওই কয়েকটা আমি আলাদা ভিডিও বানাই দিয়ে দিব, এগুলি করতে থাকো। ঠিক আছে, আমাদের কয় নাম্বার লেকচার গেল, এটা 8 নাম্বার লেকচার এই পর্যন্তই ছিল। 8-এর এ মানে 8 পয়েন্ট, মানে 8-এর লেকচার 1, 8-এর আরেকটা লেকচার হবে যেখানে একটু ছোট ভিডিও হবে, এখানে আমি 3-এর ডি এর কিছু ম্যাথ আছে ওগুলি দেখাই দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।